রাত্রি নিজেকে সামলে ভাবে আমাকে হেড অফিস থেকে খবরটা জানানোর পর স্পষ্ট জানানো হয়েছিল খবরটা যেন বাইরে কোনোভাবেই না ছড়ায়। সেই মতো আমি তো খবরটা কাউকেই জানাইনি, তাহলে আমি বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই আমাকে মা কথাটা বললেন কি করে? রাত্রি 7-5 ভেবে বলে, আমি যা ভাবছি তাহলে কি সেটাই ঠিক? ও একটা র্যাকেটের সঙ্গে জড়িয়ে পড়েছে, তাই ও খবরটা পেয়ে গেছে এত তাড়াতাড়ি, আর খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে ওর মাকে জানিয়ে দিয়েছে। আর একটা ব্যাপার নিশ্চিত, আমার পরিবর্তে যাকে দায়িত্ব দেওয়া হলো সে তাদের পরামর্শ মতোই চলবে। এই কেসটার আর কোনোদিনই সমাধান হবে না। পূজার সঙ্গে হওয়া অন্যায়ের বিচারও আর কোনোদিনই হবে না। সে এবার কাঁদতে কাঁদতে বলে, পূজা, আমি পারলাম না, আমি হেরে গেলাম বোন, তোর খুনিদের শাস্তি দিতে আমি পারলাম না। এমন সময় রাত্রির ফোনে একটা ফোন আসে। রাত্রি ফোনটা দেখে, তার থানারই একজন কনস্টেবল মৃন্ময় তাকে ফোন করেছে। সে প্রথমে ভেবেছিল ফোনটা ধরবে না, তারপর কিছু একটা ভেবে ফোনটা ধরতেই তাকে মৃন্ময় বলে, ম্যাডাম, আমি কেসটার ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এত কিছু কথা ফোনে হবে না, তাই আমি আপনার সঙ্গে একটু মুখোমুখি কথা বলতে চাই। রাত্রি তাকে বলে তার বাড়ির সামনের বাগানটায় আসতে। মৃন্ময় এসে রাত্রিকে জানায়, ম্যাডাম, আমি অল্প অল্প যখনই শুনলাম তখনই আপনাকে ফোন করলাম। আমি ওই অন্যায়টা কোনোভাবেই মানতে পারছি না, আর মানতে পারবও না। তাই আমি ভাবছি কাল থেকে মেডিকেল দেখিয়ে আমিও ছুটি নিয়ে নেব। আমি আপনার অবর্তমানে কোনোভাবেই কাজ করতে পারবো না। আপনি থাকলে সত্যিটা সামনে আসতো, তাই ওরা আপনাকে কেসটা থেকে সরিয়ে ফেললো। আর আপনার ডানা ছাটার আনন্দে ওরা নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি করছে। শুনে রাত্রি বলে, আমি সবই জানি মৃন্ময় বাবু, আমি সব কিছুই বুঝে গেছি। এসব ঝামেলার মধ্যে আপনার কাছে আমার ক্ষমা চাওয়াটাই হয়নি। সেদিন আপনাকে আমি অবিশ্বাস করেছিলাম। আপনি কিন্তু আমায় ঠিকই বলেছিলেন শুভাংশু সেদিন হসপিটালের সুপারের কাছেই গোপনে দেখা করতে গিয়েছিল। আপনাকে আমি অবিশ্বাস করে বাজে কথা বলেছিলাম, আমায় ক্ষমা করুন। মৃন্ময় বলে, না ম্যাডাম, ক্ষমা চাইবেন না। আমি আপনার কাছেই শিখেছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে, আপনার কাছেই শিখেছি অন্যায়কারীর চোখে চোখ রেখে কথা বলতে। আর আমি জানি শুভ্রাংশু বাবুকে আপনি কতটা ভালোবাসেন, তাই কথাগুলো আপনি বিশ্বাস করতে পারেননি। আমিও জানি ম্যাডাম, শুভ্রাংশু বাবু খুব ভালো মানুষ, কিন্তু ওনাকে কেউ না কেউ প্রভাবিত করছে। যদি পারেন শুভ্রাংশু বাবুকে এই পথ থেকে সরিয়ে আনুন, না হলে একটা বড় সর্বনাশ হয়ে যাবে। শুনে রাত্রি বলে, আমি এটাই আন্দাজ করছিলাম। আপনি আমার যা উপকার করলেন, আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ জানাবো। মৃন্ময় বলে, না ম্যাডাম, আপনার মতো মানুষের উপকার করা যে কোনো মানুষেরই দায়িত্ব, তাই আপনি এইভাবে বলবেন না। রাত্রি বলে, আপনি অনেক উপকার করেছেন, কিন্তু আপনাকে আমার আরেকটা উপকার করতেই হবে। আপনি কাল থেকে দয়া করে ছুটি নেবেন না। আপনি থানা থেকে আমাকে গোপনে সবকিছু খবর দেবেন। আমি সেই খবর মতোই আমার নিজের মতো করে কেসটার তদন্ত চালিয়ে যাব। রাত্রি বলে, আর একটা কথা, আপনি আমাকে রাত্রে ফোন করবেন না, না হলে সবাই হয়তো সন্দেহ করবে। মৃন্ময় চলে গেলে রাত্রি বলে, এভাবে চুপ করে বসে থাকলে চলবে না। শুভ্রাংশুকে ওরা ফাঁসিয়ে দেবে, পূজার বাবা মাও কোনোদিন বিচার পাবে না। তাই আমাকে আমার মতো করে গোপনে তদন্ত চালাতে হবে। আমি তদন্ত চালিয়ে ওদের ধরবই ধরব। আর দরকার হলে আমি উচ্চ আদালতে যাব। এতদিনের ইতিহাসে যা কখনো ঘটেনি আমি তাই করব। আমি উচ্চ আদালতে গিয়ে আমাকে মিথ্যেভাবে সরানোর জন্য কেস করব। তারপর পারমিশন পেলেই এই কেসটা সলভ করবই। আর একবার যদি আমি অপরাধীদের ধরতে পারি, আর আইন যদি ওদের শাস্তি না দেয়, তবে আমি নিজে হাতে ওদের শাস্তি দেব। সংসার তো আমি হারাতে বসেছি, চাকরিটাতেও কোনো সম্মান নেই। এইভাবে আমি বাঁচতে পারবো না। তাই মরার আগে আমি এক এক করে ওদের মারব। রাত্রি সকালে উঠে সমস্ত কাজ করে হাসি মুখে। তাকে দেখে শুভ্রাংশু ও তার বাবা মা সবাই অবাক হয়ে ভাবে, এত সহজেও সবকিছু ভুলে গেল, সবকিছু মেনে নিল, কারোরই বিশ্বাস হচ্ছে না। এভাবে সারাদিন কেটে গেলে রাতে সবাইকে খেতে দিয়ে নিজে রেডি হয়ে বের হতে যাবে। এমন সময় অখিলেশ বাবু বলেন, কোথায় যাচ্ছিস এত রাতে? তাছাড়া এ তোর কেমন সাজ? রাত্রি বলে, যারা এত বড় অন্যায় করে সুখের ঘুম ঘুমোচ্ছে, যারা অন্যায়কে চাপা দেবার নেশায় মত্ত হয়ে আছে, যারা আমাকে কেসটা থেকে সরিয়ে দিয়ে উচ্ছ্বাসের হাসি হাসছে, আমার ডানা ছেটে দিয়ে আমাকে পঙ্গু করে দেবে ভেবে সুখে ঘুমাচ্ছে, তাদের চোখের ঘুম কাটতে যাচ্ছি। তারা ভুলে গেছে রাত্রির চোখের ঘুম কেড়ে নিয়ে তারা কোনোদিনই ভালো থাকতে পারবে না। তাদের চিরকালের মতো ঘুম কাটতে আমি যাচ্ছি। শুনে অখিলেশ বাবু বলেন, কিন্তু আমার যে খুব ভয় হচ্ছে। রাত্রি বলে, আপনি ভয় পাবেন না বাবা, আমার উপর বিশ্বাস রাখুন। আমার দেরি হয়ে গেছে বাবা, আমি এসে আপনাকে সব বলবো।
রাত্রি তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যায়। রাতে সবাই খবরটা অবাক হয়ে মন দিয়ে ভালো করে দেখে। এদিকে উপর মহলে লোকেদের কাছে খবরটা আসে। তারা শুনে তাড়াতাড়ি খবরটা দেখার জন্য টিভিটা খুললেই দেখে, আপনারা দেখতে পাচ্ছেন আরজি করের পূজার সাথে হওয়া এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে অন্যায়কারীদের শাস্তির দাবিতে সারা দেশ তথা সারা পৃথিবীর মেয়েরা, শুধু মেয়েরা নয় তার সঙ্গে ছেলেরাও সমান তালে পথে নেমেছে আজ রাত দখলে। আরও একটা চাঞ্চল্যকর খবরে সারা দেশের মানুষ আজ উত্তাল। রাত দখলে সারা শহরের মানুষকে অনুপ্রেরণা দিচ্ছে, হাজার হাজার লক্ষ মানুষের অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছে কলকাতা পুলিশের এসআই রাত্রি সেন। তার একটা স্লোগানে আজ সারা শহর কেঁপে উঠে বলছে, আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস। তারা সবাই লক্ষ্য করেছে রাত্রির চোখে জ্বলছে দাউ দাউ করে আগুন। সেই আগুনে সে অপরাধীদের কাউকে ছাড়বে না, শেষ করে দেবে সে পৃথিবীর বুক থেকে অপরাধীদের, বিনাশ করবে সে পাপের। তার মনের জোর আর সাহস দেখে মানুষ আরও উৎসাহিত হচ্ছে। রাত্রির চোখে মুখে আগুন জ্বলছে। শত শত সাংবাদিক তাকে হাজার হাজার প্রশ্ন করলেও সে কোনো কথার উত্তর দেয় না। তার একটাই লক্ষ্য, সে পূজাকে বিচার পাওয়াবেই। আজ তার শরীরে কোনো ক্লান্তি নেই, মনে কোনো ভয় নেই, সে শুধু সূর্যের মতো জ্বলছে। নিমেষের মধ্যে খবর ছড়িয়ে পড়ল কলকাতার আনাচে কানাচে। শুধু তাই নয়, গ্রামগঞ্জে হাজার হাজার মানুষের মনে তোলপাড় শুরু হয়ে গেল। যারা টিভির খবর দেখছিল তারা শয়ে শয়ে পথে নামলো। সবার মুখে একটাই স্লোগান, আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস। কয়েক ঘন্টার মধ্যে নিস্তব্ধ রাত যেন জনমুখর হয়ে উঠল। গ্রাম থেকে শহর, সব জায়গায় যেন জনসমুদ্র হয়ে গেল। প্রতিবাদের কণ্ঠকে রোধ করতে পারল না কোনো শক্তি। আজকে সারা দেশ দেখছে আপামর জনসাধারণ চাইলে কি না করতে পারে। বৃদ্ধ থেকে শিশু কেউই বাদ রইল না এই প্রতিবাদে। এই খবরটা দেখে উপর মহলে লোকেরা পুরো থ বনে গেল। তাদের মুখে কোনো কথা নেই, তারা বাকরুদ্ধ হয়ে গেছে। তারা অবাক হয়ে ভাবছে কি করবে, কিছুই ভেবে পাচ্ছে না। তাদের ভাবে চাকরিটা যাবে মনে হয় এবার। এই একটা মেয়ে তাদের কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। এই সামান্য একটা মেয়ে তাদের সবার চোখের ঘুম কেড়ে নিয়েছে। তোকে তো কিছুতেই আটকানো যাচ্ছে না, কিন্তু এখন কি করে তাকে বাধা দেবে? তাকে বাধা দিতে গেলে লক্ষ লক্ষ মানুষ যে তাদের মেরে ফেলবে, তাহলে তারা এখন কি করবে? এদিকে রাত্রির শ্বশুর অখিলেশবাবু খবরটা দেখে আনন্দে লাফিয়ে উঠে বলতে শুরু করলো, পারল না তো আমার বৌমাকে আটকাতে, পারল না তো, আর পারবেও না কোনোদিন। পৃথিবীতে কারোর ক্ষমতা নেই তাকে আটকানোর। অখিলেশবাবুর চিৎকারে রাত্রির শাশুড়ির ঘুম থেকে উঠে এসে বলে, কি হয়েছে তোমার? মাঝরাতে এরকম করে চেঁচাচ্ছ কেন? তুমি কি তোমার বৌমার শোকে পাগল হয়ে গেছো? শুনে অখিলেশবাবু বলে, পাগল তো তোমরা হয়েছ। আমার বৌমাকে তোমরা চিনতে পারোনি, মিথ্যে দোষারোপ করছিলে। খবরটা দেখো, আমার বৌমার দিকে তাকিয়ে দেখো কেমন লক্ষ লক্ষ মানুষের সামনে প্রতিবাদে গর্জে উঠছে। দেখো, চিনতে পারছো তাকে? আজও তোমার বৌমা নয়। ওর চোখে মুখে দেখছো কি তেজ। এই তেজ কোনো সাধারণ মানুষের নয়, এ তেজ কোনো সাধারণ নারীর নয়। এ তেজ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তেজ। এ তেজ শত্রু নাশিনীর তেজ। তাকিয়ে দেখো, ও আজ আমার বৌমা নয়, ও আমার স্বাধীনতা সংগ্রামী ঝাঁসি রানী লক্ষ্মীবাই, যার নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। আজ তেমনি দেখো, হাজার হাজার কোটি কোটি মানুষকে নিয়ে আমার লক্ষ্মীবাই প্রতিবাদে নেমেছে, যুদ্ধ ঘোষণা করতে নেমেছে, মহিলাদের সুরক্ষিত পৃথিবী গড়তে নেমেছে। তোমরা কি ভেবেছিলে ওকে ঘরে বাইরে একা করে দিয়ে এক ঘরে করে রাখবে? না, পারলে না, আর কোনোদিন পারবেও না। দেখছো না, ও আর একা নয়, ওর সাথে মানুষের ঢল দেখছো। কি বলছিলে সেদিন, বৌমাকে নাকি তুমি ঝেঁটিয়ে ঘর থেকে বের করবে? তা এবার কি করবে? হাতে ঝাঁটা ধরে বৌমার পেছনে যাবে নাকি? এবার যদি ওকে বাড়ি থেকে বের করার কথা বলো, এই মানুষগুলো তোমাকে ঝেঁটিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেবে। দেখো খবরে কি বলছে, রাত্রি সেনকে দেখে লাখে লাখে মানুষ পথে নামছে। কথায় আছে রক্ষ কি ভক্ষ, কিন্তু এ যেন এক উল্টো পুরাণ। সারা দেশের মানুষ যখন পুলিশের উপর ক্ষোভে ফেটে পড়ছে, তখন পুলিশের হয়ে নিজেই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতিবাদে নেমেছে, যা পৃথিবীর ইতিহাসে এক নজির তৈরি করেছে। রাত্রির শাশুড়ি শুধু চুপ করে দেখে, মনে মনে ভাবে, এই বৌমাকে তো সে চেনে না, এই রূপ তো তার সে কোনোদিন দেখেনি। সে ভাবতে ভাবতে শোবার ঘরে চলে যায়। এই ঘটনায় উপর মহলে শোরগোল পড়ে যায়। রাত্রিকে বারবার উপর মহল থেকে ফোন করা হয়, কিন্তু সে ফোন ধরে না। আসলে এত মানুষের প্রতিবাদের আওয়াজে কোনো কিছুই শোনা সম্ভব নয়। শুধু চতুর্দিকে বিচার চাই, বিচার চাই আওয়াজ। পূজার বাবা মাও খবরটা দেখে এত দুঃখের মাঝেও তাদের মুখে স্বস্তির হাসি ফুটল। তারা ভাবলেন তাদের এই যন্ত্রণা, তাদের এই দুঃখ শুধু তাদের একার নয়। এই যন্ত্রণা দুঃখের সঙ্গী আজ সারা পৃথিবী। তারা শুধু তাদের মেয়ের সঙ্গে অন্যায়ের বিচার চায় না, আজ বিচার চায় আপামার জনগণ।
সবকিছু হারিয়ে এটা তাদের একটা বিশাল পাওয়া। অপরাধী শাস্তি পাবেই, কেউ রেহাই পাবে না। রাত্রিকে তারা এই প্রতিবাদে দেখে প্রথমে একটু অবাক হলেও পরে তারা মনে মনে খুব খুশি হয়। সত্যি আজও আমাদের দেশে এরকম পুলিশও আছেন যে ন্যায়ের পথে চলে, যে মানুষের পাশে দাঁড়ায়, যার লক্ষ্য সমাজকে সুস্থ স্বাভাবিক জীবন দান করা। তার জন্য সে পথে নামতেও পিছপা হয় না। তারা ভাবে এই পুলিশটাকে একদিন তারা কত বাজে কথা বলেছিল, আজ সেই পুলিশটাই তাদের জন্য এত করছে। লজ্জায় আনন্দে তাদের চোখে জল এসে গেল। রাত দখলে হাজার হাজার সাধারণ মানুষের সঙ্গে হাজার হাজার ট্যাক্সি, হাজার হাজার টোটো সারা রাত জেগে মানুষকে বিনা পয়সায় পরিষেবা দিয়ে গেল। এটা সারা পৃথিবীতে ইতিহাস তৈরি করলো। অখিলেশ বাবু তার স্ত্রী ও শুভ্রাংশুকে বলে, আমার ঝাঁসি রানী লক্ষ্মীবাই আজ কত রাত ঘুমায়নি, তার খেয়াল কেউ রেখেছ? পূজার ধর্ষকদের শাস্তি দেবে এই প্রতিজ্ঞা করে সে ছুটেই চলেছে, আর তোমরা তাকে ঘরে বাইরে কোণঠাসা করে দিয়ে সবাই মিলে তার চোখের ঘুম কেড়ে নিয়েছ। মেয়েটাকে উপর মহল থেকে 7 দিনের জন্য বসিয়ে দেওয়া হলো। মেয়েটা মনে মনে কত কষ্ট পেয়েছিল, তার খবর কি তোমরা কেউ রেখেছিলে? উপরন্তু এই পরিস্থিতিতে তোমরা তাকে ডিভোর্সের নোটিশ ধরালে। আমি দেখেছি আমার মেয়েটার কান্না। শুভ্রাংশুর মাথার সামনে বসে পায়ে পড়ে কত রাত কেঁদেছে, আর শুভ্রাংশু সুরার মাহাত্মে ঘুমিয়েই সারা। শুভ্রাংশু, তুই তো জানিস বৌমা তোকে কতটা ভালোবাসে, তাহলে তার প্রতি তোর এই ব্যবহার কেন? যাই হোক, নিউটনের সেই সূত্রটার কথা মনে আছে তো? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আজ বৌমা সেটা বুঝিয়ে দিল। কেমন খেল দেখালো সেটা বল। সেই পূজার ধর্ষকরা যারা তাকে কেসটা থেকে সরিয়ে দিয়ে ভেবেছিল তাকে পঙ্গু করে দেবে, যারা এই ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল, তাদের প্রত্যেকের চোখে ঘুম কেড়ে নিয়েছে বৌমা। আর তোমরা যারা ঘরে তাকে এক ঘরে করে দিয়ে তার চোখের ঘুম কেড়েছিলে, সেই রাত্রি আজ তোদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। শুধু তোদের নয়, সারা দেশবাসী চোখে কেমন ঘুম কেড়েছে দেখলি না? তার আদর্শে অনুপ্রাণিত হয়ে পূজার ধর্ষকদের শাস্তি দেবে বলে ভয়কে জয় করে ঘুমকে দূর রেখে কত হাজার হাজার কোটি কোটি মানুষ পথে নেমেছে। আর যারা পূজাকে সরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, তারা এখন তাদের ভুলের জন্য আঙুল চুষছে, তাদের ভুলের মাসুল গুনছে। রাত্রিকে তারা এই কেস থেকে সরিয়ে তারা যে ভুল করেছে তাতে তাদের নিজেদেরই গদি টলছে। শুভ্রাংশু শুনে চুপ করে থাকে। এদিকে রাত্রি তার স্যারেদের বলে, আমি কি কোনো ভুল করেছি? তাকে উপর মহলে লোকেরা বলে, 100 বার করেছেন। আপনি পুলিশ হয়ে এভাবে রাস্তায় রাত দখলে নেমেছেন, আপনি এইভাবে রাত দখলে নামতে পারেন না। শুনে রাত্রি রেগে গিয়ে বলে, 100 বার পারি? ভুলে যাবেন না আমি একজন পুলিশ হবার আগে আমি প্রথমে একজন মানুষ, একজন নারী হয়ে আরেকজন নারী ধর্ষকদের ক্ষমা করতে পারি না। একজন নারী হয়ে মেয়েদের এই বিপদে রাখতে পারি না। তাই আমার বোনেদের, সন্তানদের, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতেই ধর্ষকদের ফাঁসির দাবিতে, আর এই পৃথিবীতে যাতে আর কোনোদিন কোনো ধর্ষক তৈরি না হয়, তাই 100 বার সাধারণ মানুষের সাথে আমি পথে নামতে পারি, তাদের সাথে পা মেলাতে পারি, তাদের হাত ধরে স্লোগান তুলে বলতে পারি, আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস। আপনারা আমাকে যা যা করতে বারণ করেছিলেন আপনারা মিলিয়ে দেখুন, আমি তা একদম করিনি। আপনারা তাতেও আমাকে দোষারোপ করছেন। আপনারা আমাকে ছুটি দিলেন, আমাকে কেসটা থেকে সরিয়ে দিলেন। এই সব কথা আমি কাউকে বলিনি। যদি বলেন তাহলে বলতে পারি। শুনে ওনারা বলেন, না না, এসবের দরকার নেই। আপনাকে যে কথা বলার জন্য ডাকা হয়েছে, আপনি এই মুহূর্ত থেকে আবার অফিসে জয়েন করুন। আর একটা কথা, এখন থেকে এই কেসটা আপনি সামলাবেন। রাত্রি বলে, কেন? আমাকে এই ড্রেসটায় দেখতে ভালো লাগছে না আপনাদের? আমার তো খুব ভালো লাগছিল, নিজেকে খুব স্বাধীন মনে হচ্ছিল। শুনে ওনারা বলেন, যান, আপনি আপনার ডিউটি করার জন্য রেডি হন। রাত্রি বলে, কিন্তু স্যার, আপনাদের তো আবার উপর মহল থেকে চাপ থাকে, এখন আমাকে আবার ছুটি ক্যান্সেল করার কথা বলছেন, এতে আপনাদের উপর কোনো চাপ পড়বে না তো? শুনে ওনারা বলেন, না না, আমরা উপর মহল থেকে পারমিশন পেয়ে গেছি। রাত্রি বলে, আমি তো খুব ভালো ছিলাম, আজকে যেভাবে আমাকে দেখলেন এইভাবে আমি কি ভালোই ছিলাম? আমি আর কদিন এরকম থাকতে চাই, একটু মানুষের পাশে, একটু মানুষের সাথে। রাত্রিকে উপর মহলে লোকেরা বলে, আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে ইউনিফর্ম পরে আসুন। রাত্রি বলে, যদি আমি এতই ভুল করেছি তাহলে আপনারা আমাকে আবার ফেরাতে চাইছেন কেন? ওনারা বলেন, না না, আপনার কোনো ভুল নেই, আপনি দয়া করে রেডি হয়ে আসুন। রাত্রি অফিস থেকে বেরিয়ে গেলে উপর মহলে লোকেরা নিজেদের মধ্যে আলোচনা করেন, এ মেয়েকে বিশ্বাস নেই, একে সরাতে গিয়ে এ তো আমাদেরকে সরিয়ে দেবে চাকরি থেকে। আজ যা রূপ দেখলাম তাতে তো আমাদের শুধু চাকরি থেকেই নয়, এই দুনিয়া থেকেই সরিয়ে দেবে। বাবারে, এ মেয়ের মাথায় যা বুদ্ধি, ওর বুদ্ধিকে মাত দেবার ক্ষমতা আমাদের নেই।
কালকে ওকে সরিয়ে একটু শান্তিতে ঘুমিয়েছিলাম, আর আজ দেখো ও আমাদের যা অবস্থা করলো, চোখের ঘুম কেড়ে নিল। আর যদি কয়দিন ওকে ছুটি দেওয়া হয় তাহলে ও চিরকালের মতোই আমাদের ঘুম কেড়ে নেবে। তার থেকে বুদ্ধিমানের কাজ হলো ওকে আবার চাকরিতে বহাল করে দায়িত্ব দেওয়া। তাতে করে ওকে চোখে চোখে রাখা যাবে, একটু কন্ট্রোল করতে পারা যাবে। একটু হলেও ওকে কদিন ছুটি দিয়েও আমাদেরই বিপদ ডেকে আনলাম। যেভাবে ও জনগণের সামনে প্রকাশ্যে এসে গেলে তাতে ওর ভাবধারা আরও বেশি উজ্জ্বল হলো। আর তাতে যদি একবার মুখ খুলে আমাদের এসব কথা বলে, মানুষজন এসে আমাদেরকে একেবারে মেরে দিয়ে যাবে। তাছাড়া ওর হাজবেন্ড শুভ্রাংশুকেও আজকাল ও মানছে না, তাই ওকে আটকানোর সাধ্য কারণ নেই। ও দুর্বোধ্য। রাত্রি বাড়ি ফিরে তাড়াতাড়ি করে বাড়ির কাজে মন দিল। তারপর তাদের কাজের মেয়ে এসে বলে, দিদি তুমি কাল যা খেল দেখালে, আমাদের পাড়ায় তো তোমার নামে সবাই জয়গান করছে। সবাই বলছে তুমি সত্যি করে মা দুর্গা গো, মা দুর্গা। রাত্রি বলে, না রে, মা দুর্গা হলে তো মেয়েটাকে বাঁচাতে পারতাম। তা কই পারলাম? মায়ের কোল তো শূন্য হয়ে গেল। রাত্রি কাজ সেরে স্নান করে ঠাকুর ঘরে পুজো করে শাঁখ বাজায়। তার শাঁখের আওয়াজে তার শ্বশুরমশাইয়ের ঘুম ভাঙে। তিনি ফ্রেশ হয়ে বারান্দায় এসে বসে। রাত্রি পুলিশের ইউনিফর্ম পরে ওনাকে প্রণাম করে। আবার পুলিশের পোশাকে দেখে সবাই অবাক হয়ে যায়। অখিলেশ বাবু বলেন, আমি জানতাম তুই পারবি। কাল সকাল থেকে তোর হাসি মুখ দেখেই আমি বুঝে গিয়েছিলাম তুই কিছু একটা ঘটাবি। তারপর রাতে তোকে বেরোতে দেখে আমি একটু ভয় পেয়েছিলাম। তারপর তো তোকে যখন টিভিতে দেখলাম আমি আনন্দে লাফাতে শুরু করলাম। আমি জানতাম উপরওয়ালার লোকেরা বাধ্য হবে তোকে সবকিছু ফিরিয়ে দিতে। সেরকমই আমার একটা কাজ করবি মা, আমায় কথা দে, আমার এই কাজটা তুই করবি। শুনে রাত্রি বলে, এরকম করে কেন বলছেন বাবা, আপনি বলুন না আপনার কি করতে হবে। শুনে অখিলেশ বাবু বলেন, যে রকম করে তুই উপর মহলে লোকেদের জব্দ করলি, তাদের শিক্ষা দিলি, তেমন করে তুই ঘরের এই দুটো মানুষকে জব্দ করে দেখা। রাত্রি চুপ করে থেকে তার শাশুড়িকে প্রণাম করতে গেলে শাশুড়ি বলে, তুমি আমার ছেলের ক্ষতি করবে বলে উঠে পড়ে লেগেছ, আর আমি তোমার প্রণাম নিয়ে তোমাকে আশীর্বাদ করব, এটা আমি পারবো না। তোমার জন্য ওর চোখে সারা রাত ঘুম নেই। তোমার জন্য বারবার করে হুমকি আসছে ওর ফোনে, আর তুমি তখন আনন্দে লাফাতে লাফাতে মানুষের সঙ্গে নাম কিনতে বেরিয়েছিলে। শুনে রাত্রি বলে, আবারও বলছি মা, নাম কেনা, সুনাম কুড়োনো, প্রমোশন পাওয়া, এসবের জন্য আমি কিছুই করিনি। আমি অন্যায় দেখে কোনোদিন চুপ করে থাকতে পারি না, আর থাকবো না। তাই একটা মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের সাজা দিতে আমি সব করতে পারি, আমাকে কেউ আটকাতে পারবে না। আর একটা কথা বলি মা, শুভ্রাংশু একটা মানুষ, আমি একটা মানুষ, দুজনের কর্মক্ষেত্রে আলাদা ব্যক্তি। তাই আমার দায়ভার শুভ্রাংশুর উপর পড়বে কেন, যদি না শুভ্রাংশু তাদের প্রশ্রয় না দিয়ে তাদের সাথে সন্ধি করতে না যায়। শুনে শুভ্রাংশু বলে, তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। রাত্রি বলে, হ্যাঁ, আমারই ভুল হয়েছিল। আমার অধিকার, আমার সীমার সম্বন্ধে অনেক আগেই আমার জানা উচিত ছিল। আমি তোমার উপর কোনোদিনও কোনো দাবি করিনি। অন্যায় যেই করুক, আমি কিন্তু কোনো অন্যায়কারীকে ছাড়বো না। তাদের যারা আড়াল করার চেষ্টা করছে তাদেরও নয়। কথাটা 100 বার মাথায় ঢুকিয়ে নিও। রাত্রি থানায় গিয়ে ভাবে, আবার সব তো ফিরে পেলাম, কিন্তু এটা তো আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্যে আমাকে পৌঁছতে হবেই। সে পুরো ঘটনাটা বারবার করে ভাবে আর সমাধান সূত্র বের করার চেষ্টা করে। কিভাবে সে অপরাধীদের কাছে পৌঁছবে, ভাবতে ভাবতে সে একটা পথ দেখতে পায়, যার সাহায্যে সে এবার এক ধাপ করে অপরাধীদের কাছে পৌঁছবে। সে থানা থেকে বের হয় পূজাদের বাড়ির উদ্দেশ্যে। তাকে দেখে পূজার বাবা মা বলেন, না জেনে না বুঝে আপনাকে অনেক খারাপ কথা বলেছিলাম। তখন তো জানতাম না আপনি এত ভালো। আপনি মানুষের জন্য নিজের প্রাণের ঝুঁকি শুদ্ধ নিতে পারেন। কিন্তু আজ আমরা বুঝতে পেরেছি আপনি কত বড় মনের মানুষ। আপনার সাথে অন্যায় করেছি, তাই আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম। শুনে রাত্রি বলে, কি কথা বলছেন আপনারা? আপনারা আমার বাবা মার মতো। বাবা মা হয়ে কখনো সন্তানের কাছে ক্ষমা চাইতে নেই, এতে সন্তানের অমঙ্গল হয়। শুনে পূজার বাবা মা বলে, আমাদের সন্তান নেই বলে আমরা তোমার অমঙ্গল চাই না মা। তোমার মতো মেয়ের এদেশে বড় দরকার, তাই আমরা দীর্ঘায়ু কামনা করি। শুধু একটা কথা বলার, একবার যখন বাবা মার মতো বলেছ, তাহলে আমার মেয়ে ধর্ষকদের ধরছ না কেন? তারা কেউ এখনো অ্যারেস্ট হলো না কেন? শুনে রাত্রি বলে, সেই জন্যই তো আপনাদের কাছে আসা। আপনাদের সাহায্য যে আমার বড় দরকার। তারপর সে তার পরিকল্পনার কথা বলে থানায় ফিরে আসে। এরপর রাত্রি তার স্যারেদের কাছে গিয়ে শরৎকে অ্যারেস্ট করার জন্য পারমিশন চায়, কিন্তু তারা তা দেয় না। সে মনে মনে ভাবে, আমি জানতাম আপনারা আমাকে এই অর্ডার দেবেন না, তাই আপনারা যাতে এই অর্ডার দেন তার ব্যবস্থা করে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমি দেখব আপনারা এই অর্ডার আমাকে দেন না কি করে।
এসব ভাবতে ভাবতে তার একটা ফোন আসে। রাত্রি ফোনটা ধরতেই তাকে উপর মহলের লোকেরা বলে সনদকে অ্যারেস্ট করতে হবে 12 ঘন্টার মধ্যে। রাত্রি মনে মনে ভাবে, ভূত না দেখলে কেউ রাম রাম বলে না স্যার। খবরটা শোনার পর সনদকে অ্যারেস্ট করতে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না। রাত্রি জানতে পারে সনদ কিছুক্ষণ আগেও ডিউটি করছিল। হঠাৎ তার কাছে কোনো একটা ফোন আসায় সে হঠাৎ করেই ডিউটি থেকে বেরিয়ে যায়। কথাগুলো শুনে রাত্রি নিশ্চিত হয়ে যায় সনদকে অ্যারেস্ট করার খবরটা অনেক আগেই কেউ দিয়ে দেয়, তাই খবরটা শুনে সে গা ঢাকা দিয়েছে। কিন্তু কে সে যে সনদকে সচেতন করে দিল? এটা নিশ্চিত যে পুলিশের মধ্যে কেউ না কেউ আছে যে সনদকে সাহায্য করছে, যে বা যারা এই জন্য চাইছিল না সনদ অ্যারেস্ট হোক। কিন্তু কেন চাইছে না? সনদ তো তেমন কেউ প্রভাবশালী ব্যক্তি নয়। যদি প্রভাবশালী ব্যক্তি হতো তাহলে তাকে আড়াল করতে পারলে তাদের ফায়দা হতো। কিন্তু তাহলে কি কারণ আছে? সে খুব মন দিয়ে ভাবে কাদের অসুবিধা আছে বা সম্পর্ক আছে সনদকে অ্যারেস্ট করা নিয়ে। হয় সনদ অ্যারেস্ট হলে আসল সত্যিটা বেরিয়ে আসার পরে হসপিটালের ইমেজ নষ্ট হবে, অথবা হসপিটাল কর্তৃপক্ষের উপর দায়ভার যাবে বলে, নাকি রক্ষকই ভক্ষক, অর্থাৎ এই ঘটনার সঙ্গে হসপিটালের কেউ যুক্ত আছে। রাত্রি ভাবে এটা শিওর যে হসপিটালের কেউ না কেউ এর সাথে যুক্ত আছে। তা না থাকলে হসপিটালে ঢুকে একটা মেয়েকে রেপ করে এত সহজে তাকে খুন করে পালিয়ে যাওয়া যেত না। কিন্তু এখন প্রশ্ন, হসপিটালে কে আছে সঙ্গে? কিন্তু হসপিটালের সঙ্গে পুলিশের কি সম্পর্ক থাকতে পারে? পুলিশ কেন ব্যাপারটাকে নিয়ে এত মাথা ঘামাচ্ছে? অপরাধীদের কেন আড়াল করে রাখতে চাইছে? এতে পুলিশের কি স্বার্থ? নাকি হসপিটাল কর্তৃপক্ষ টাকা দিয়ে পুলিশের মুখ বন্ধ করে রাখতে চাইছে? সেটা হলে কয়েকজনের মুখ বন্ধ করে রাখতে পারবে, কিন্তু এ তো দেখছি কেউই চাইছে না সত্যিটা সামনে আসুক। আর একটা বিষয়, যদি টাকা দিয়ে পুলিশের মুখ বন্ধ করতে চাইতো তাহলে তার কাছেও তো সেই সুযোগটা আসতো। তাহলে এটা ঠিক নয়, নাকি পুলিশের কেউ এটার সঙ্গে যুক্ত? তাই ব্যাপারটাকে নিয়ে তারা আরও বেশি তৎপর। হতেই পারে, না হবার কিছু নেই। না হলে একটা সিভিক হয়ে এত রাতে হসপিটালে ঢুকতে পারতো না। হ্যাঁ, আমি বুঝে গেছি এর সাথে পুলিশের কোনো না কোনো যোগসূত্র আছেই। তাই হসপিটাল কর্তৃপক্ষ আর পুলিশ মিলে ঘটনাকে চাপা দিতে চাইছে। তারা ভেবেছিল ঘটনাটাকে চাপা দিয়ে দেবে, কিন্তু তার কথায় পূজার বাবা মা কাল থানায় গিয়ে যদি না সিবিআই তদন্তের আবেদন করত, তাহলে তারা কোনোভাবেই সনদকে অ্যারেস্ট করার অর্ডার দিত না। তাছাড়া ওরা কাল দেখেছে মানুষের জনসমুদ্র, মানুষের প্রতিবাদের শক্তি, সবকিছু মিলিয়ে তারা বাধ্য হয়েছে। এসব ভেবে সময় নষ্ট করে লাভ নেই, সনদকে অ্যারেস্ট করতেই হবে। অ্যারেস্ট করলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তাছাড়া আজও তো পোস্টমর্টেমের রিপোর্টটা পাওয়া যাবে, যেটা থেকে আরও অনেক কিছু জানতে পারবো। অবশেষে সনদ অ্যারেস্ট হলো। সারা দেশ আজ যেন অনেকটাই খুশি হলো। সনদের অ্যারেস্টের খবরে পূজার বাবা মা অনেকটা স্বস্তি পেল। তারা রাত্রিকে ফোন করে ধন্যবাদ জানায়। আসলে পূজার বাবা মা রাত্রির ওপর ভরসা করতে শুরু করেছে। সনদকে জেরা করা হলে সনদ কোনো কথাই বলতে চায় না। সে শুধু বলে সে নির্দোষ, এসবের মধ্যে কোনোভাবেই সে যুক্ত নয়। সারা দেশ অপেক্ষা করে আছে সনদের মুখ থেকে স্বীকারোক্তির আশায়, কিন্তু তার মুখ থেকে কোনো ইতিবাচক উত্তর পাওয়া যায় না। যাই হয়ে যাক, হাল ছাড়ার মেয়ে রাত্রি নয়। সে বারবার করে সনদকে বলে সে এসবের মধ্যে কোনো না কোনোভাবে যুক্ত। তাই সত্যিটা স্বীকার না করলে সত্যি কিভাবে স্বীকার করাতে হয় সেটা তার ভালো করে জানা আছে, কিন্তু কোনোভাবেই কোনো লাভ হয় না। এদিকে রাত্রির ওপর মহলে লোকেদের বিশ্বাস নেই। আসলে তারা খুব ভালো করে জানে রাত্রি যে কোনো সময় কিছু করতে পারে। তাই তারা বারবার করে রাত্রিকে সাবধান করে দিয়েছে যাতে সনদের উপর কোনোভাবেই সে কোনো লাঠিচার্জ বা টর্চার না করে। উপর মহলে লোকেরা জানে রাত্রিকে 100 বার বললেও তবু তার ওপর বিশ্বাস করা যায় না। তাই ওনারা রাত্রিকে চোখে চোখে রাখার ব্যবস্থা করে। পোস্টমর্টেম রিপোর্টের খবর শুনে সারা দেশ ক্ষোভে ফেটে পড়ে আর একবার। সত্যি মানুষ যে এরকম নির্মম হতে পারে সেটা এই ঘটনাটাকে না শুনলে দেখলে মানুষ বুঝতেই পারতো না। কিভাবে একটা মেয়েকে মেরেছে, কত কষ্টই না দিয়ে মেরেছে। পোস্টমর্টেম রিপোর্টের তথ্য সামনে আসতেই আবার দিকে দিকে ধর্মঘট মিছিলে ভরে যায় দেশ। রাজ্যের পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে যায়। স্বাধীনতার পর থেকে মানুষের এই রূপ সত্যি এই পৃথিবী দেখেনি। দিকে দিকে মানুষের প্রতিবাদ মিছিলে জনজীবন স্তব্ধ হয়ে যায়। সারা দেশে ডাক্তাররাও প্রতিবাদে সামিল হন। তারা কর্মবিরতির মধ্য দিয়ে প্রতিবাদ জানায়। ফলে সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়। রাত্রির পোস্টমর্টেম রিপোর্ট দেখে রাগ আরও বেড়ে যায়। সে ভাবে সনদকে বেধড়ক মারলে কিছু না কিছু তথ্য বেরিয়ে আসতো, কিন্তু তার কিছু করার নেই। আইনের কাছে সেও বাধা। সেভাবে এতদূর যখন এসেছি তখন আরও পথটা অবশ্যই যাব। তাই এত তাড়াতাড়ি
করে কোনো লাভ নেই, একটু ধৈর্য ধরতেই হবে। সারা দেশের মানুষ যেভাবে ক্ষেপে উঠেছে, সেখানে যে যত রকমভাবেই অপরাধীদের আড়াল করার চেষ্টা করুক না কেন, কেউই রেহাই পাবে না। সত্যি পূজাকে যেভাবে ভয়ঙ্করভাবে মেরেছে, তাতে কাউকে রেহাই দিলে চলবে না। শুধু যে ধর্ষণ করেছে তাই নয়, তারপর তার শরীরটাকে যেভাবে অত্যাচার করে মেরেছে, শরীরের হাড়গুলোকে যেভাবে ভেঙেছে, তার চোখ দুটোর কথা ভাবলেই সারা শরীর দিয়ে যেন আগুন জ্বলে ওঠে রাত্রি সনদকে অ্যারেস্ট করে কিছুটা নিশ্চিন্ত হয়। সে ভাবে শুভ্রাংশুর ব্যাপারে এবার ভাবার সময় এসেছে। সে মৃন্ময় বাবুকে ফোন করে একটা জায়গায় দেখা করার কথা জানায়। মৃন্ময় বাবু রাত্রিকে জানায় সনদকে সে যাতে কোনো রকম টর্চার না করতে পারে, তার জন্য উপরমহল থেকে তাকে দেখাশোনার জন্য থানায় বলা আছে। রাত্রি শুনে মনে মনে ভাবে তাকে তাহলে অপর মহলের লোকেরা ভয় পায়। মৃন্ময় রাত্রিকে জানায় শুভাংশুর সাথে কলেজের প্রিন্সিপালের যোগাযোগ আছে বলে তার মনে হয়। রাত্রি ভাবে সনদের স্বীকারোক্তি আদায় করতেই হবে, না হলে কোনোভাবেই কেসটাই এগোনো যাচ্ছে না। রাত্রি বাড়ি ফিরে এলে তার শাশুড়িমা বলে, তোমাকে তো আজকাল আর কিছুই বলা যাবে না, তুমি তো টিভি লোকেদের বলে দেবে, আর তারা তো আবার আমাকে জেলে ভরে দেবে। রাত্রি তার শাশুড়িকে বলে, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না মা। তার শাশুড়ি বলে, তুমি আর ন্যাকামো করো না মা, তুমি সবার কাছে মহান হবে বলে সব সময় টিভি লোকেদেরকে ডেকে ডেকে সব কাজ করছো, আর বলছো তুমি কিছুই জানো না। তুমি যদি কিছু না জানো তাহলে তোমাকে টিভিতে বারবার দেখাচ্ছে কেন? রাত্রি বলে, আমি এসব কিছুই জানি না, আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করেছি। আমাকে নিয়ে কে কি করলো কি দেখালো তাতে আমার কিছুই যায় আসে না। রাত্রির শাশুড়ি বলে, তোমার যদি এসবে কোনো কিছু না যায় আসতো, তাহলে আমার থেকে বেশি কেউ সুখী হতো না। তুমি সামান্য ঘটনাটাকে নিয়ে আমার ঘর সংসারটাকে তছনছ করে দিলে, আমার ছেলের জীবনটাকে শেষ করে দিলে। আমাদের জীবনে আর কিছুই নেই। রাত্রি বলে, এই ঘটনাটাকে আপনি সামান্য ঘটনা বলছেন? তার শাশুড়ি বলে, হ্যাঁ বলছি। সারা দেশে প্রতিদিন এরকম কত ঘটনা ঘটে চলেছে, তাদের নিয়ে তো কেউ এত মাথা ঘামায় না। তোমাকেও তো দেখিনি সেগুলোকে নিয়ে এত মাথা ঘামাতে। তাছাড়া ওই মেয়েটা যদি ইচ্ছা করে ওই ঘরে রাতে একা থাকতে যায়, তার ইচ্ছা ছিল এইসব করার, নয়তো মেয়ে হয়ে একা একা এত রাতে ছেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে খেতে তার একবারও ভয় হয়নি? জানে না মেয়ে মানুষ অবলা, তাই নিজেদেরকে সচেতন হয়ে থাকতে হয়। আরও তো কত শয়ে শয়ে মেয়েরা ডাক্তারি পড়ে, তাদের সঙ্গে তো এরকম হয় না। ওর সাথে এরকম হলো কেন? ও মেয়েও সুবিধের ছিল না। রাত্রি এবার বলে, চুপ করুন মা, ছি ছি, আপনার মানসিকতা এত নীচ। আপনিও তো এক মেয়ের মা, তাহলে আপনি কি করে এই কথাগুলো বলতে পারলেন? রাত্রির শাশুড়ি বলে, আমাকে এত ছিছি না করে যদি নিজের সংসারটাকে বাঁচাতে চাও, তাহলে এ বাড়িতে সন্তান আনার ব্যবস্থা করো, না হলে এই সংসারে আর তোমার ঠাঁই হবে না। শুনে রাত্রি বলে, না হোক মা, তবু নিজের ভালোর জন্য আমি আমার সন্তানকে এই পৃথিবীতে আনতে পারবো না, তার ক্ষতি করতে পারবো না। এই পৃথিবী শিশুর বাসযোগ্য নয়। এই পৃথিবীতে মানুষ আর বসবাস করতে পারবে না। পৃথিবীটা মানুষ নামে জানোয়ারে ভরে গেছে। একটা সন্তানকে 30টা বছর তিল তিল করে মানুষ করে, দু চোখে স্বপ্ন নিয়ে তাকে পড়াশোনা শিখিয়ে বড় করে তুলবো, তারপর তার তো এই পরিস্থিতি হবে। আমি সেটা সহ্য করতে পারবো না। তার থেকে বরং আমি কোনোদিন মাই হতে চাই না। আর তাছাড়া আপনার মতো ঠাকুমা যাদের বাড়িতে আছে, তাদের বাড়িতে যে কোনো দুর্ঘটনা ঘটলেই সেটা নাতনির দোষ ছিল বলা হবে, অথবা রাতে মেয়েদের বাইরে বেরোনো উচিত নয় বলবেন, অথবা বলবেন যা হবার হয়ে গেছে সব ভুলে চুপ করে থাকতে। তার শাশুড়ি বলে, তুমি আমাকে দোষ দেবার আগে তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি কত ভালো। কারণ মা ভালো হলে ছেলে মেয়েরা ভালো হবেই, তাই আমাকে দোষারোপ করো না। যদি এ বাড়িতে থাকতে চাও তাহলে আমার কথাটা মাথায় রাখো। পরের দিন রাত্রি আবার শরৎকে জেরা করে, কিন্তু কোনো লাভ হয় না। এদিকে উপর মহলের লোকেরা রাত্রিকে ডেকে পাঠিয়ে বলেন তাদের কাছে খবর আছে রাত্রি গোপনে পূজার বাবা মার সঙ্গে সম্পর্ক রাখে। তাদের সঙ্গে কি এমন সম্পর্ক যাতে গোপনে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়? সে চুপ করে প্রথমে সব শোনে, তারপর বলে, মানবিকতার সম্পর্কে আমি পূজার বাবা মার সঙ্গে যোগাযোগ রাখতে পারি। একজন মানুষ হয়ে আর একজন অসহায় বাবা মাকে যদি একটু ভালো রাখতে পারি, আমি শুধুমাত্র তারই চেষ্টা করি। তাছাড়া আর একটা ব্যাপার আছে, সেটা হলো পূজার বাবা মার পুলিশের ওপর এত ক্ষোভ, এত রাগ, তাদের সেই অভিযোগের মলম দেওয়ার জন্য আমি যোগাযোগ রাখি। ওনারা রেগে গিয়ে বলে, আপনি নিজের বিপদ নিজে ডেকে আনছেন, আপনি জানেন না এসব করলে আপনার বিপদ হতে পারে। শুনে রাত্রি বলে, আপনারা কিসের বিপদের কথা বলছেন? আমাকে চাকরি থেকে ছাঁটাই করার কথা বলছেন? তাহলে করুন। আমিও চাই না যে চাকরিতে কোনো সত্যের স্থান নেই, যে চাকরিতে ন্যায়ের কোনো জায়গা নেই, সত্যের জন্য লড়াই করার কেউ নেই, সেখানে আমি আর থাকতে চাই না।
রাত্রি আবার একটু চুপ করে বলে, নাকি আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কথা বলছেন? আমাকে আপনারা সরিয়ে দিতে পারেন না, কারণ আমাকে সরিয়ে দিলে সারা দেশ ক্ষেপে যাবে। সবাই জানে আমি আসল দোষীদের খুঁজে শাস্তি দিতে চাইছি, তাই আমাকে মারলে সারা দেশে আগুন জ্বলবে। আমি মরলে কেউ বাঁচবে না। ন্যায় বিচার পাওয়াতে আমার যদি মরণ হয় তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি আদর্শ থেকে এক চুলও সরব না। আর এই চাকরির বাইরে আমি ব্যক্তিগত জীবনে কার সাথে যোগাযোগ রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর একটা কথা, যতই দুর্নীতিতে ভরে যাক পৃথিবীটা, যতই সত্যকে চাপা দেবার লোকের সংখ্যা বেশি থাকুক না কেন, তাতে কিছু লাভ নেই। সে যতই ভাবুক সত্যের হয়ে কথা বলার কেউ নেই, এখনও সত্যের হয়ে কথা বলার জন্য আমি একাই যথেষ্ট। কেউ যদি ভেবে থাকে অধর্মের যুগে এই অন্যায়কে দেখে মানুষ চুপ করে থাকবে, বিচারের জন্য মানুষ হাহাকার করবে আর অন্যায়কারী দাপিয়ে বুক ফুলিয়ে সমাজের বুকে ঘুরে বেড়াবে, তাহলে তারা ভুল ভাবছে। তাদের ভাবনার মূলে আঘাত করে তাদের সমূলে বিনাশ করব আমি। আবার শহরের বুকে এক চাঞ্চল্যকর ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হলো। কলকাতায় এক প্রতিবাদ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনাটা কানে যেতেই রাত্রি নিমেষের মধ্যে ছুটে এসে পুলিশের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। সে স্পষ্ট জানিয়ে দেয় কেউ প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করবে না। রাত্রিকে পুলিশ বাহিনী জানায় তাদের কাছে অর্ডার আছে কোনো বেপরোয়া মিছিলে লাঠিচার্জ করার। পুলিশের লাঠির সামনে রাত্রি দাঁড়ায়। পুলিশের সঙ্গে রাত্রির হাতাহাতি শুরু হয়। রাত্রির এই পদক্ষেপকে সম্মান জানিয়ে সাধারণ মানুষও তার পাশে রুখে দাঁড়িয়ে পুলিশকে আটকায়। আবারও একবার রাত্রি দেখিয়ে দিল অন্যায়ের বিরুদ্ধে সে যে কারো বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। সাধারণ মানুষকে বাঁচাতে এক পুলিশের এই সাহসী পদক্ষেপকে দেশবাসী কুর্নিশ জানায়। নিমেষের মধ্যে ভিড় আরও বেড়ে গেলে প্রতিবাদ মিছিল যেন জনসমুদ্রে পরিণত হয়। বিপদ বুঝে রাত্রি সবাইকে বুঝিয়ে বলে সত্যের জন্য, মানুষের জন্য সে সব সময় তাদের পাশে আছে। তাই দয়া করে কোনো রকম কেউ ভুল পদক্ষেপ নেবেন না, যাতে করে আপনাদের দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয়। এই প্রতিবাদ সভা মানুষের জন্য, এই প্রতিবাদ সভা ন্যায়ের জন্য। তাই ন্যায় থেকে যেন কোনো মানুষ যেন বিচ্যুত না হয়। দয়া করে আইনের উপর ভরসা রাখুন। দোষীরা যত বড় শক্তিশালী হন না কেন শাস্তি পাবে, এটা রাত্রির প্রতিজ্ঞা। উপর মহলে লোকেরা রাত্রিকে অনেক কিছুই বলবে ভেবেছিল, কিন্তু কিছুই তারা বলতে পারল না। তারা এখন খুব ভয়ে ভয়ে রয়েছে। রাত্রি যেভাবে কোণঠাসা করেছে সবাইকে, তাতে তাদেরও খুব ভয় হচ্ছে। কোনোদিন না তাদের চেয়ার নিয়ে টানাটানি লেগে যায়। সত্যি একটা মানুষ কিভাবে এত অ্যাক্টিভ হতে পারে সেটা তারাও ভেবে পায় না। কিভাবে ঝড়ের মতো কোথা থেকে সেদিন মিছিলে চলে এসে মানুষের পাশে এসে দাঁড়ালো, আর মানুষজন তো যেভাবে ওর কথা সুন্দরভাবে বুঝে বাড়ি ফিরে গেল। এতে একটা জিনিস স্পষ্ট, তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। তার এই জনপ্রিয়তা দিন দিন হয়তো আরও বাড়বে, আর কোনোদিন না কোনোদিন সে সবাইকে নিয়ে এসে থানা ঘেরাও করে তাদের চেয়ার থেকে সরিয়ে দিয়ে একেবারে মেরেই ফেলবে। মেয়েটা যে কখন কি করছে বোঝা মুশকিল। রাত্রি আবার আরজিকর হসপিটালে যায়। সেখানে প্রমাণ লোপাটের জন্য সেমিনার রুমের দেওয়াল ভাঙার চেষ্টা করা, তাছাড়া প্রতিবাদী মিছিলের সুযোগ নিয়ে রাত দখলের দিন কারা সেদিন রাত্রে হসপিটালের ভাঙচুর করলো সেই সব তদন্ত করতে সেখানে যায়। সেভাবে কেসটা ক্রমশ জটিল হচ্ছে। যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ হতে পারে, তারই ইঙ্গিত আমাকে দেওয়া হচ্ছে। রাত্রি হসপিটালে সেমিনার রুমের দিকটা সিল করে দেবার ব্যবস্থা করলো। হসপিটাল থেকে ফিরতে ফিরতে সেভাবে আমি মরে গেলে কারোর কিছু যায় আসবে না, শুধু বাবার খুব কষ্ট হবে। তাছাড়া এই বিশাল পৃথিবীতে আর কেউ নেই আমার জন্য কাদার, কষ্ট পাবার। শুধু মরার আগে পূজার সাথে হওয়া অন্যায়ের বিচারটা পাইয়ে দিতে হবে, না হলে হয়তো আমি মরেও শান্তি পাবো না। পূজার বাবা মা আমাকে ক্ষমা করবেন না। তাছাড়া সারা দেশ আমার দিকে তাকিয়ে আছে অপরাধীদের চিহ্নিত করার জন্য। রাত্রি এবার কলেজের প্রিন্সিপালের কাছে গিয়ে তাকে জেরা করে, কিন্তু তিনি কোনো কিছুই বলতে রাজি হন না। রাত্রি তাকে বারবার করে জিজ্ঞাসা করে, কিন্তু তিনি কোনো উত্তর দেন না। রাত্রিকে তিনি বলেন পূজার মারা যাওয়ার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। রাত্রি বলে, আপনার ব্যাকগ্রাউন্ড যা তাতে আমার মনে হয় আপনি কিছু না কিছু জানেন নিশ্চয়ই। আপনি কি ভাবছেন আপনার সম্বন্ধে কোনো রকম খোঁজ খবর ছাড়াই আমি এখানে চলে এসেছি? আমি আপনার সম্বন্ধে সব রকম খোঁজ খবর আগে ভাগেই নিয়েই তবে এসেছি। রাত্রির কথা শুনে প্রিন্সিপাল স্যার চুপ করে যায়। রাত্রি ওনাকে আবার বলে, পূজার বিষয়ে যদি কিছু জানেন তাহলে যেন অবশ্যই বলেন, না হলে সনতের মতো তার পরিণতি হতে আর বেশি দিন নেই। রাত্রি খানিকক্ষণ চুপ থেকে বলে, আপনি একজন কলেজের প্রিন্সিপাল, তাহলে আপনার নামে এত থানায় অভিযোগ কেন? আপনি তো একজন শিক্ষিত পণ্ডিত মানুষ, ছেলে মেয়েদের কাছে আপনি তো আদর্শ হবেন, আর সেই আদর্শে আপনি তাদের গড়ে তুলবেন।
তারা আপনাকে দেখে অনুপ্রাণিত হবে। তার জায়গায় আপনার নামে এত ভুরি ভুরি অভিযোগ কেন? আর আপনি যদি বলতে চান এগুলো মিথ্যে, তাহলে কি করে আমি বিশ্বাস করি বলুন? একটা মানুষের সম্বন্ধে এত মিথ্যে অভিযোগ আসবেই বা কেন? আপনার মতো একটা সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে এরকম হওয়া মোটেই উচিত নয়। রাত্রি এবার সনদের সম্বন্ধে খোঁজখবর শুরু করে। তার মনে হয় কেসের বা কোনো ঘটনার সঙ্গে যুক্ত বা সন্দেহজনক ব্যক্তির ব্যাকগ্রাউন্ড জানাটা খুব জরুরি। রাত্রি সনদের বন্ধুদের সাথে যোগাযোগ করে, তাদের কাছ থেকে সনদের ব্যাপারে জানতে চায়। সনদের এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে জানতে পারা যায় ওই বন্ধুর এক আত্মীয়কে আরজিকর হসপিটালে ভর্তি করার জন্য তারা অনেক রাত পর্যন্ত একসাথেই ছিল। তার মধ্যে তারা একবার এক নিষিদ্ধ পল্লীতে যায়। তারপর সেখান থেকে ফেরার সময় সনদ হঠাৎ করে তার ওই বন্ধুকে বলে তার হসপিটালে একটা খুব এমার্জেন্সি দরকার আছে। তাই সে হসপিটালের সামনে তার বন্ধুকে নামিয়ে দেয়। তারপর তার ওই বন্ধু গাড়ি বুক করে মাঝরাতে বাড়ি ফেরে। পরের দিন সকাল থেকে ওই বন্ধু সনদকে বারবার ফোন করলে সনদ আর ফোন ধরে না। তারপর একটু বেলার দিকে যখন সে ফোন ধরে তখন তার ফোনের কথাবার্তায় তাকে খুব খুশি মনে হচ্ছিল। শুনে রাত্রি তাকে বলে, আপনার কি মনে হয় সনদবাবু এ কাজ করতে পারে? তার বন্ধু বলে, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না ম্যাডাম, কারণ ওর সাথে আমার এ বিষয়ে কোনোদিন কোনো কথাই হয়নি, তা কি করে বলবো বলুন? শুনে রাত্রি বলে, কিন্তু আপনারা একসাথে নিষিদ্ধ পল্লীতে যেতে পারেন, তাহলে আর এইসব বিষয় নিয়ে কথা হবে না। এটা কি বিশ্বাসযোগ্য? আপনাদের যদি মনে হয় আমি এই ঘটনাটার সঙ্গে যুক্ত, তাহলে আমাকে আপনারা অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করুন। দেখুন আমি কি আদৌ এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা। রাত্রি ভাবে যে মানুষ বাড়িতে বউ থাকতে এইসব জায়গায় যেতে পারে তার এসব বিষয়ের সাথে যুক্ত না থাকার কিছু নেই। আমি এতদিন ভাবছিলাম যে তাকে মিথ্যে সন্দেহের বশে অ্যারেস্ট করে কোনো ভুল করে ফেলিনি, তো এখন মনে হচ্ছে আমি ঠিক পথে এগোচ্ছি, আমি কোনো ভুল করিনি। রাত্রি বাড়ি ফিরে এসে দেখে শুভ্রাংশু তখনও বাড়ি ফেরেনি। সে ভাবে শুভ্রাংশুর তো এখন আর ডিউটি নেই, তাহলে সে কোথায়? সে থানায় ফোন করে জানতে চায় শুভ্রাংশুর কথা, কিন্তু সবাই তার কোনো খবর জানে না বলে জানিয়ে দেয়। রাত্রে শুভ্রাংশুকে ফোন করলে শুভ্রাংশু তাকে জানায় কোথায় আছে, কখন ফিরবে। এসব প্রশ্নের উত্তর সে তাকে দিতে যাবে না। সে যখন কোথাও যায়, কখন ফিরবে, এসব কি তাকে বলে বের হয়? রাত্রি বলে, আমি তো তোমাকে সব কিছু জানাতে চাই শুভ্রাংশু। শুভ্রাংশু বলে, আমি তো এসব আর জানতে চাই না। রাত্রি শুভ্রাংশুর সাথে কথা বলার সময় শুনতে পায় বাসের কন্ডাক্টরের বলা ঠিকানার কথা। সে বুঝে যায় শুভ্রাংশু এখন কোথায় আছে। তখন সে ভাবে শুভ্রাংশু কি করছে ওখানে। শুভ্রাংশু ফিরে এলে রাত্রি শুভ্রাংশুকে বলে, আমি এরকম করে আর পারছি না শুভ্রাংশু, তুমি প্লিজ এরকম করো না। তুমি বলো তুমি কি চাও, আমি তাই করব। আমি তোমার মনের মতোই হয়ে থাকবো। শুভ্রাংশু চুপ করে থাকলে রাত্রি বলে, তুমি যদি চাও আমি চাকরি না করি, তাহলে আমি আর চাকরি করব না। শুধু এই কেসটা মিটে যেতে দাও, আমি চাকরিটা ছেড়ে দেব। আমি সুখী হতে চাই। এই জীবনে তুমি ছাড়া আমার আর কেউ নেই, তাই আমি তোমাদের নিয়ে সুখে থাকতে চাই। শুভ্রাংশু বলে, এসব তোমার নাটক। তুমি যদি সত্যি আমাকে চাইতে, যদি সুখের সংসার সাজাতে চাইতে, আর তোমার যদি চাকরি ছাড়ার ইচ্ছা থাকতো, তাহলে তুমি এখনই ছাড়তে পারতে। তার জন্য তোমার দিনক্ষণ পঞ্জিকা দেখার কোনো দরকার ছিল না। শুনে রাত্রি বলে, আমি পূজার বাবা মাকে কথা দিয়েছি, তাদের বিচার পাইয়ে দেব। তাই এই কেসটা মিটে যেতে আমি এসবের মধ্যে আর থাকবো না। তাছাড়া তুমি কি চাও তোমার স্ত্রী কাউকে কথা দিয়ে তার কথার খেলাপ করুক? এতে তো তোমারও অসম্মান হবে শুভ্রাংশু। শুভ্রাংশু বলে, আমি এসবের কিছুই বুঝি না। তুমি কালকের মধ্যে যদি চাকরি ছাড়ার সিদ্ধান্ত না নাও, তাহলে তোমার সাথে চলা আর আমার সম্ভব হবে না। শুনে রাত্রি বলে, শুভ্রাংশু আমি পারবো না। তুমি তো জানো আমি যাকে কথা দিই সেই কথা আমি রাখি। শুভ্রাংশু বলে, বাইরের লোকের কাছে তোমার কথার দাম আছে, আর ঘরের লোকের কাছে এসবের কোনো দাম নেই। তুমি বিয়ে করার সময় যা কথা দিয়েছিলে সেসব কি অতীত হয়ে গেছে? এখন বুঝতে পারছি সব কিছুই তোমার স্বার্থের জন্য। রাত্রি বলে, না আমি কিছুই বলিনি, এসব তোমার মনের ভুল। শুধু এই কেসটা মেটাতে চাইছি। এই কটা দিন প্লিজ তুমি একটু সবুর করো শুভ্রাংশু। শুভ্রাংশু বলে, না আমার পক্ষে আর এসব মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। তোমার যদি এটাই শেষ কথা হয়ে থাকে যে তুমি এই কেসটা মেটানো পর্যন্ত এই চাকরি ছাড়বে না, তাহলে তোমাকেও আমি বলে রাখছি এই সংসার এই ঘর আর তোমার জন্য নয়। শুভ্রাংশু আবার একটু চুপ করে থেকে বলে, এটাই কি তোমার শেষ কথা? রাত্রি বলে, হ্যাঁ শুভ্রাংশু, এটাই আমার শেষ কথা। রাত্রি শুভ্রাংশুর হাতে পায়ে ধরে কতবার কাঁদল, কিন্তু কোনো কিছুতেই কিছু হলো না। শুভ্রাংশু জীবনে আর যে রাত্রির কোনো স্থান নেই সেটা রাত্রি বুঝে গেছে। পরের দিন রাত্রি থানায় গিয়ে পূজার বাবা মার কথাগুলো ভাবতে থাকে। পূজা মারা যাবার দিন তার বাবা মাকে ফোন করে কি বলা হয়েছিল। পূজার মা আরও বলেছিল যে এই ঘটনার সঙ্গে তাদের অনুমান পূজার এক ঘনিষ্ঠ বান্ধবীর যোগ আছে। রাত্রি ভাবে তাহলে তাকে জেরা করে দেখতে হবে।
রাত্রি তাকে জেরা করতে যাবে। এমন সময় উপর মহল থেকে ফোন করে রাত্রিকে বলা হয়, সেই কেসটাকে যেভাবে সাজাচ্ছেন তাতে মনে হচ্ছে আপনি সিনেমা বা কোনো সিরিয়াল বা নাটকের গল্প লিখতে চাইছেন। তাদের কথা শুনে রাত্রি বলে, আপনারা মুখে লাগাম দিয়ে কথা বলুন, আমি কিন্তু আপনাদের বন্ধু নই। শুনে ওনারা লজ্জা পেয়ে বলেন, আপনি যখন তখন হুট করে যেখানে সেখানে বেরিয়ে পড়ছেন, যখন তখন যাকে খুশি জেরা করছেন, এসব কি আপনি করতে পারেন? সব কিছু তো একটা নিয়ম আছে। রাত্রি বলে, আমি যাকে তাকে জেরা যদি করতাম স্যার, তাহলে সবার প্রথম আপনাদের জেরা করতাম, কারণ আমার মনে হয় কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের ভূমিকা সবার থেকে বেশি। তাছাড়া আমার তো এখন অনেক কিছুই মনে হচ্ছে আপনাদের আচার আচরণ দেখে। উপর মহলে লোকেরা বলে, আমাদের সম্বন্ধে আপনার কি মনে হচ্ছে বলুন। রাত্রি বলে, সেসব পরে বলছি, আগে আপনি বলুন, আমি যাকে তাকে কাকে জেরা করলাম? আমি যাকে তাকে জেরা করার একটা নমুনা দেখাবো নাকি? ওনারা তখন চুপ করে গিয়ে ভাবে, এই মেয়েকে বিশ্বাস নেই, এ মেয়ে যখন তখন কিছু ঘটাতে পারে, আর কখন কি ঘটাবে সেটা আন্দাজ করা কারোর পক্ষেই সম্ভব নয়। আর একটা কথা বলে রাখি, এই কেসটা তদন্তকারী অফিসার হিসেবে আমাকে নিশ্চয়ই সিবিআই ডাকবে, জানতে চাইবে এই কেসটার ব্যাপারে। তখন যদি আমি আপনাদের নাম বলি এই কেসটা ধামাচাপা দেওয়ার জন্য এবং আমাকে বারবার বাধা দেওয়ার জন্য, আপনাদেরও কিন্তু সিবিআইতে জেরার মুখে পড়তে হবে। আর সেই জেরার মুখে পড়ার জন্য আপনারা তৈরি থাকুন। রাত্রির কথা শুনে ওনারা ভয় পেয়ে যায়, কারণ তারা তো রাত্রিকে চেনে। রাত্রি পূজার বান্ধবীকে জেরা করার জন্য তাদের বাড়ি যায়, কিন্তু তার মনে হয় এভাবে তাকে জিজ্ঞাসা করাটা হয়তো ঠিক হবে না। এমনিতেই কাউকেই তো জেরা করে কিছু বিশেষ লাভ হচ্ছে না। রাত্রি পূজার ওই বান্ধবীকে বলে, আমি তোমার সঙ্গে আলাপ করতে এসেছি মাত্র। পূজার বান্ধবী বর্ণালী রাত্রির সাথে কথা বলতে চায় না। সেটা দেখে রাত্রি বলে, আচ্ছা তুমি তো একজন ডাক্তার, তাহলে তোমাকে এত নার্ভাস লাগছে কেন? প্রতিদিন কত হাজার হাজার মানুষকে তোমায় ফেস করতে হয়, তারা কি সবাই একই রকম হবে? কত ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে তোমাকে কাজ করতে হবে, তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে। কিন্তু আমি তো তোমার চরিত্রের মধ্যে সেরকম কিছু দেখছি না। নাকি পূজার এভাবে মৃত্যুটা তুমি মেনে নিতে পারছো না? নাকি এখনো তুমি সেই ট্রমাটা কাটিয়ে উঠতে পারোনি? শুনে বর্ণালী চুপ করে থাকলে রাত্রি বলে, তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকে তো শক্ত হতে হবে। পূজার বাবা মা তোমার থেকে 1000 গুণ কষ্ট বেশি পেয়েছে, তবুও ওনারা আমায় যথেষ্ট সহযোগিতা করছেন। আসলে ওরা চায় তার মেয়ের সাথে হওয়া অন্যায়ের যেন শাস্তি পায়। তুমিও তো তাই চাও, তোমার প্রিয় বান্ধবীকে যারা এইভাবে ধর্ষণ করলো, খুন করলো, তাদের যেন শাস্তি হয়। তাহলে আমি আশা করব তুমি আমাকে সাহায্য করবে। তুমি তো দেখছি এখন স্বাভাবিক হতে পারছো না। ডাক্তারদের দৃঢ় মানসিকতার হতে হয়। ধরো যদি তোমাকে এখন আমি বলি তুমি পূজার ধর্ষণ ও খুনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত, তাহলে তুমি কি বলবে? আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে যে তুমি এই ঘটনাটার সাথে যুক্ত। শুনে বর্ণালী বলে, না না, আমি এসব কিছু জানি না। যে যা বলছে সব মিথ্যে কথা বলছে। আমি ওর সাথে এসব করব কি করে? ও যে আমার বান্ধবী ছিল, ওকে আমি। রাত্রি হেসে বলে, আমি তো এতক্ষণ তোমার সাথে মজা করছিলাম। বর্ণালী, তোমার তো দেখছি ভয় পেয়ে বিড়ালের মতো অবস্থা হয়ে গেছে। তুমি একজন ডাক্তার, তোমার মধ্যে সে কনফিডেন্স কোথায়? তুমি যদি কিছু না করো তাহলে তুমি জোর গলায় কেন বলতে পারছো না? সারা পৃথিবীর মানুষ যদি তোমাকে এসে বলে তুমি পূজাকে খুন করেছো, ধর্ষণের সাথে যুক্ত, তুমি যদি নির্দোষ হও, তাহলে তোমার মধ্যে সে কনফিডেন্স কোথায়? যাই হোক, এসব বাদ দাও। তোমাকে পুরোটাই আমি শুধুমাত্র হেয়ালি করলাম। এবার আসল কথায় আসা যাক। তোমাকে আমি কিছু প্রশ্ন করব, আমার সেই প্রশ্নগুলো সঠিক উত্তর চাই। তখন বর্ণালী বলে, বলুন, কি জানতে চান? রাত্রি বলে, পূজার সাথে কার কি শত্রুতা ছিল? বর্ণালী বলে, আমি এসব কি করে জানবো ম্যাডাম? তার সাথে কার ব্যক্তিগত কি শত্রুতা ছিল সেটা কি আমার পক্ষে জানা সম্ভব? রাত্রি বলে, না, মোটেও না। কার সাথে কার কি ব্যক্তিগত শত্রুতা আছে সেগুলো তোমার পক্ষে জানা সম্ভব নয়। আর তুমি জানতে যাবেই বা কেন? আমি তোমাকে বলছি, এই হসপিটালে পূজার কে শত্রু ছিল, মানে তার সঙ্গে কার কার শত্রুতা ছিল। শুনে বর্ণালী বলে, আমি এসব কিছুই জানি না। তখন রাত্রি বলে, অবশ্যই তুমি জানো, কারণ একই সঙ্গে কাজ করতে গেলে মানুষকে এগুলো জানতে হয়, মানে জানাটা স্বাভাবিক। আমার মনে হয় তুমি ভুল বলছো, মিথ্যে বলছো। তখন বর্ণালী কোনো উত্তর দেয় না। রাত্রি বলে, তুমি ভাবো ওর কে কে শত্রু ছিল, ভালো করে ভেবে চিনতে তারপর আমাকে উত্তর দেবে। আমি উত্তরের জন্য আবার আসব। আর যদি ভাবো মিথ্যে বলে পার পেয়ে যাবে, তাহলে কিন্তু ভুল ভাবছো। তাহলে আমরা বাধ্য হব তোমাকে থানায় নিয়ে গিয়ে জেরা করতে, আর তখন তুমি সত্যিটা বলতেও বাধ্য হবে। তাই আবারও বলছি, আমি আবার আসব সবকিছু জানার জন্য। তুমি ভেবেচিন্তে সত্যিই উত্তর দিও।
রাত্রে বর্ণালীর বাড়ি থেকে বেরিয়ে ভাবে বর্ণালীর কথাবার্তার মধ্যে কেমন একটা ভাব আছে। তাহলে কি সত্যি বর্ণালী এসবের সঙ্গে যুক্ত আছে? কিন্তু একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে এরকম নৃশংস ঘটনা করতে পারে? না না, আমি হয়তো ভুল ভাবছি। কিন্তু তাহলে ওর মধ্যে কেন এত ভয়? কিসের এত ভয়? তাহলে কি সবাই যা বলে তাই ঠিক? একজন মেয়ে আর একটা মেয়ের সব থেকে বড় শত্রু? রাত্রি পূজার প্রেমিকের কাছে যাবার জন্য তার প্রেমিকের ঠিকানাটা জোগাড় করে। হঠাৎ তার চোখ পড়ে যায় একটা গাড়ি, মনে হয় তাকে ফলো করছে। সে ভাবে আরও ভালো করে ব্যাপারটা নজর দিতে হবে। খানিকক্ষণ বিষয়টা দেখার পর দেখে সত্যি সত্যি গাড়িটা তাকে ফলো করছে। কিন্তু কে তাকে ফলো করতে পারে? যে বা যারা ফলো করছে তাদের সঙ্গে পূজার এই ঘটনাটা খুব সম্পর্কযুক্ত, কারণ দোষীরা তার গতিবিধি জানার জন্য তাকে ফলো করছে। আসলে তারা তাকে ভয় পেয়ে সচেতন হতে চাইছে। এসব ভাবতে ভাবতে সে গাড়িটাকে হঠাৎ করে থামিয়ে দেয়। সে লক্ষ্য করে তার পেছনের গাড়িটাও, যেটা তাকে ফলো করছিল, সে গাড়িটাও থেমে যায়। তারপর গাড়িটাকে ব্যাক করতে গেলেই পেছনে ফলো করা গাড়িটা একটা গলি দিয়ে ঢুকে যায়। রাত্রি ভাবে থাক, ওকে আর ফলো করব না, কারণ ওর গাড়ি নম্বরটা ধরলেই ওদের সব পাওয়া যাবে। কিন্তু সে লক্ষ্য করে গাড়ি নাম্বার প্লেটটা খোলা। সে ভাবে কলকাতার বুকে উইদাউট নাম্বার প্লেট একটা গাড়ি অবাধে এরকম করে ঘুরছে। অবাক কাণ্ড। রাত্রি বুঝে যায় এটা কোনো সাধারণ কোনো লোক হতে পারে না, এটা কোনো প্রভাবশালী ব্যক্তির গাড়ি। কিন্তু ভালোই হয়েছে আজ ধরা না পড়ে। ওকে আরও বাড়তে দিতে হবে, তাহলে ওকে ধরতে আরও সুবিধা হবে। আমারই ভুল ছিল। আমার এর আগেই সচেতন হওয়া উচিত ছিল। যে আজ আমাকে ফলো করছিল, আমার অনুমান সে আজ আমাকে প্রথমবার ফলো করেনি, এর আগেও সে আমাকে ফলো করছিল, আর ভবিষ্যতেও সে আমাকে ফলো করবে। তাহলে আমাকে সচেতন হতে হবে, আর যারা আমাকে ফলো করছে তাদেরকে ধরতে হবে। আর তাদের ধরতে পারলে কেসটার আশা করছি সমাধান হয়ে যাবে অনেকটাই। তাই আমাকে ওদের ধরার জন্য ব্যবস্থা করতে হবে। এসব ভাবতে ভাবতে তার মনে পড়ে যায় মৃন্ময়ের কথা। সে ভাবে খুব ভালো হয়েছে ও এখন ছুটিতে আছে। ওকে আমাকে এই কাজটার জন্য কাজে লাগাতে হবে। একটু সময় বের করেই মৃন্ময়ের সঙ্গে কথা বলে লোকগুলোকে ধরার ব্যবস্থা করতে হবে। রাত্রি এবার পূজার প্রেমিকের বাড়ি গেলে তাদের বাড়ির লোক স্পষ্ট জানিয়ে দেয় তাদের ছেলের সাথে দেখা করা যাবে না। কিন্তু রাত্রি বলে তাকে সে কোনো রকম আঘাত দেবার বা জেরা করার জন্য আসেনি। রাত্রি তাদের অনেক বুঝিয়ে তারপর তাদের ছেলের সাথে কথা বলার পারমিশন দেয়। ঘরে ঢুকে লক্ষ্য করে তার সারা ঘরটা অগোছালো হয়ে আছে, আর সে বালিশে মুখ গুজে শুয়ে আছে। রাত্রি বলে আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা। শুনে সে বলে আপনারা বুঝবেন না এসব। শুনে রাত্রি বলে আমরা কি মানুষ নই? শুনে সে চুপ করে যায়। তারপর রাত্রি বলে তোমার সাথে আমার শুধু একটুখানি কথা ছিল। আমি আশা করব তুমি আমাকে একটুখানি সাহায্য করবে। তোমার সাহায্য ছাড়া আমি যে কেসটাতে এগোতে পারবো না। পূজার প্রেমিক বলে আপনারা কিছুই পারবেন না, শুধু আমাদের যা হারানোর আমরা হারালাম, আর কিছুই হবে না। যদি হতো আজ এতগুলো দিন হয়ে যাবার পরও আপনারা কিছু করতে পারতেন। আপনারা কি কিছু করতে পেরেছেন এখনো? অনেক কষ্টে একজনকে অ্যারেস্ট করে আপনারা চুপচাপ নিশ্চিন্তে হয়ে বসে আছেন। আপনাদের দৌড় কতটা সেটা আমরা বুঝে গেছি। রাত্রি বলে উপযুক্ত প্রমাণ ছাড়া যে কাউকে অ্যারেস্ট করা যায় না, আশা করছি তুমি সেটা জানো। আর সে প্রমাণগুলো পাবার জন্যই তো আমার তোমার সাহায্য চাই। পূজার প্রেমিক রাত্রির প্রশ্নের উত্তর দিতে রাজি হলে রাত্রি তাকে বলে ঘটনার দিন রাতে তোমাদের লাস্ট কখন কথা হয়েছিল? সে বলে 11:30টার পর। রাত্রি বলে তোমাকে কি কখনো পূজা বলতো তার ওখানে কোনো শত্রু আছে? পূজার প্রেমিক বলে না, সেরকম কখনোই কিছু বলেনি, তবে বলতো ওর ওখানে ভালো লাগছে না। শুনে রাত্রি বলে কেন ভালো লাগতো না, বলতো কখনো? শুনে সে বলে পূজা বলতো কাজের খুব প্রেশার, তাকে ইচ্ছে করে বেশি বেশি করে ডিউটি দেওয়া হতো। শুনে রাত্রি বলে কেন? তোমরা তো দুজনে ডাক্তারি প্রফেশনে ছিলে, তোমরা তো জানতে একজন ডক্টরের কতক্ষণ ডিউটি দেওয়া উচিত। শুনে তার প্রেমিক বলে জানা সত্ত্বেও কিছু করা সম্ভব হতো না, বা করার কিছু ছিল না, কারণ যে হসপিটালের যেরকম ডিউটি তাকে সেরকম ডিউটি করতেই হতো। কারোর বাইরে থেকে কিছু করার সাধ্য ছিল না। রাত্রি বলে হঠাৎ করে একটা মানুষ এইভাবে ধর্ষিতা হয়ে আর খুন হয়ে গেল, এটার জন্য তোমার কি কাউকে সন্দেহ হয়? তখন প্রেমিক বলে সেরকম কিছু নয়, তবে এখন বুঝতে পারছি হয়তো এর পেছনে অনেক দিন আগে থেকেই একটা গভীর ষড়যন্ত্র চলছিল। পূজা সেটা কখনোই বুঝতে পারিনি। শুনে রাত্রি বলে হয়তো সে অনেক আগে বুঝে গেছিল, তোমাকে জানায়নি, এরকম কি তোমার মনে হয়? সে বলে না, পূজা আমাকে সব কথাই বলতো। যদি এরকম কিছু হতো তাহলে এই ঘটনাটাও সে আমাকে নিশ্চয়ই জানাতো।
রাত্রি বলে, আচ্ছা পূজার যেদিন নাইট ডিউটি থাকতো সেদিন মোটামুটি কখন নাইট ডিউটি শেষ করে ঘুমাতে যেতে পারতো? তখন পূজার প্রেমিক বলে, সেটা প্রত্যেকবার মোটামুটি 3-4টে বেজে যেত। রাত্রি বলে, পোস্টমর্টেম রিপোর্ট এবং হসপিটালের তথ্য যা বলছে 3-4টের দিকে পূজা সেদিন খুন হয়ে গেছিল। তাহলে তোমার বলা কথা তো পোস্টমর্টেম রিপোর্টে পাওয়ার সময়ের সাথে মিলছে না। তাহলে এই টাইমিংটা কি তোমাকে ভাবাচ্ছে না? শুনে তার প্রেমিক বলে, হ্যাঁ, আমাকে খুবই ভাবাচ্ছে, কারণ পূজা তো এর আগে 2টোর দিকে খুব কম দিনই ফ্রি হতো। পূজার প্রেমিকের কথা শুনে রাত্রি বলে, তাহলে তোমার কি মনে হয় সেদিন তাদের প্রি প্ল্যান মতো তাকে ডিউটি থেকে সরিয়ে ফেলা হয়েছিল? পূজার প্রেমিক বলে, আমি সেটা তো একবারও বলিনি, ওদের এর আগেও 2-1বার 2টোর দিকে ডিউটি শেষ হয়ে গিয়েছিল। রাত্রি বলে, সেটা না হয় বুঝলাম, কিন্তু একটা মানুষ হঠাৎ করে এভাবে খুন হয়ে গেল, সে তোমাকে একবারও বলতো না তার সাথে কারোর কোনো শত্রুতার কথা বা ঝামেলার কথা? পূজার প্রেমিক বলে, বললাম তো, একই কথা আর কতবার বলবো বলুন তো? এই কটা দিনই আপনারা আদৌ কিছু করতে পেরেছেন না? শুধু শুধু লোক দেখানো তদন্ত করার নামে মানুষকে হ্যারাস করছেন। রাত্রি বলে, তুমি একজন ডাক্তার, তোমার কোনো যদি একটা জটিল পেশেন্ট আসে আর তখন পেশেন্টের বাড়ির লোক তোমাকে যদি বারবার করে বলে আমার পেশেন্টকে এক্ষুনি সুস্থ করে দাও, তুমি কি পারো সঙ্গে সঙ্গে তাকে সুস্থ করে দিতে? ট্রিটমেন্ট করার জন্য যথেষ্ট সময় চাই, তাই তো? আমাদের ক্ষেত্রেও এই কেসটা যথেষ্টই জটিল, তাই একটু সময় নেওয়া ছাড়া কিছু করার নেই। এসব এখন বাদ দাও। তুমি পূজার মুখ থেকে কারোর সম্বন্ধে কোনো অভিযোগের কথা শুনেছ? সে বলে, না, কখনোই না। আমাকে তো বলেনি, ওর বাবা মাকে বলতো নাকি, আমি সেসব কিছু জানি না। শুনে রাত্রি বলে, তুমি কি দায় সেরে ফেলতে চাইছো? একজন প্রেমিক তার বাবা মার থেকে অনেক কিছু বেশি জানে। আসলে অনেক সময় তার প্রেমিকা তার বাবা মাকে সব কথা বলতে পারে না, হয়তো তারা চিন্তা করবে বলে, নয়তো অনেক কথাই বাবা মাকে বলা যায় না বলে। তাছাড়া তুমি তো শুধু প্রেমিক ছিলে না, উঠবিও ছিলে। আর কদিন পর তো তোমাদের বিয়ে হবার কথা ছিল। শুনেছিলাম তোমাদের সম্পর্কটা অনেকটা দিনের, সেখানে তো তোমাদের বন্ডিংটা আরও স্ট্রং হওয়ার কথা। এসব কিছু কোনোদিন বলেনি? শুনে পূজার প্রেমিক বলে, আপনি বুঝতে পারবেন না আমার কন্ডিশনটা। আমাদের এতদিনের ভালোবাসা, বন্ধুত্ব এক নিমেষে শেষ হয়ে যাবে কখনো ভাবিনি। আপনি বুঝতে পারছেন না ওকে ছেড়ে থাকার কষ্টটা, ওকে ছাড়া দিন কাটানো যে কি যন্ত্রণার, সেটা আপনাকে আমি বোঝাতে পারবো না। বলতে বলতে সে কাঁদতে থাকে। রাত্রি বলে, আমি সবই বুঝি, কিন্তু তোমরা যদি আমাকে তার সম্বন্ধে কিছু না বলো তাহলে তো আমি কিছু এগোতেই পারবো না। তোমাদের জীবন থেকে যারা ওকে কেড়ে নিল তাদের তো শাস্তি দিতে হবে। এর জন্য তোমাদের সাহায্যের আমার খুব দরকার। তোমাদের শক্ত হয়ে রুখে দাঁড়াতে হবে। শুনে পূজার প্রেমিক বলে, আমি কি করে শক্ত হব? সারা জীবনের মতো পূজা আমাকে ছেড়ে চলে গেল, আমাকে একা করে দিল। কত স্মৃতি, কত কষ্ট, কত সুখ দুঃখ, হাসি মজার দিন কেটেছে একসাথে, সেগুলো কি করে ভুলবো বলুন? রাত্রি বলে, কিছুই ভুলতে পারবে না, কোনোদিন ভোলা সম্ভব নয়। তবু তো জীবন থেমে থাকবে না, এই সব স্মৃতি নিয়ে এগিয়ে যেতে হবে। আমি আসছি, তুমি সাবধানে থাকবে, আর দরকার হলে আবার হয়তো আসতে পারি। পূজার প্রেমিক ও তার ড্রাইভার দুজনের কথা থেকে এটা স্পষ্ট, পূজার নাইট ডিউটির দিন 2টোর সময় সাধারণত ডিউটি শেষ হয় না, সেদিন হয়ে গিয়েছিল। এটা নিয়ে ভাবতে হবে পরে। দুজনের কথা থেকে আর একটা ব্যাপার নিশ্চিত, পূজা হসপিটালের কারো সম্বন্ধে কখনো কিছু অভিযোগ করেনি, শুধুমাত্র তার ডিউটি নিয়ে অভিযোগ ছিল। রাত্রি পূজার প্রেমিকের বাড়ি থেকে ফেরার পরে মৃন্ময়দের বাড়ি যায়। তাকে দেখে মৃন্ময় খুব খুশি হয়। শুধু মৃন্ময় নয়, মৃন্ময়ের বাবা মাও তাকে দেখে খুব খুশি হয়। মৃন্ময়ের মা বলে, মৃন্ময়ের মুখে সারাদিন শুধু আপনারই কথা। ওর তার মুখ থেকে আপনার কথা শুনতে শুনতে আপনাকে আমরা দেবীর আসনে বসিয়ে ফেলেছি। তাছাড়া টিভিতে আপনাকে যেভাবে দেখেছি তাতে মনে হয় আপনি সত্যিই দেবী। রাত্রি বলে, আপনারা বাজে কথা বলছেন। আর মৃন্ময় সারাক্ষণ এইসব বাজে কথাই বলতে থাকে। রাত্রি আবার সনদকে জেরা করতে যায়। সনদ শুধু একটা কথাই বলে, সে এসব কিছু জানে না, তাকে মিথ্যেভাবে ধরে আনা হয়েছে। রাত্রি তাকে বারবার সাবধান করে বলে কি করে পেট থেকে কথা বের করতে হয় সেটা তার জানা আছে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। রাত্রি মনে মনে ভাবে, তোমাকে আমি একটু সময় দিয়ে দেখছি, না হলে তোমাকে আমার শেষ অস্ত্রে ঘায়েল করব। রাত্রি এসব ভেবে বেরিয়ে পড়ে বর্ণালীর বাড়ির উদ্দেশ্যে। বর্ণালীর বাড়ির সামনে হঠাৎ তার চোখে পড়ে বর্ণালী হেসে হেসে কার সাথে ফোনে কথা বলছে। সেটা দেখে রাত্রি গাড়িটা থামিয়ে গাড়িতে চুপচাপ বসে সবকিছু দেখে। তারপর খানিকক্ষণ পর সেই দেখে বর্ণালী ঘরের দিকে চলে যাচ্ছে।
রাত্রি মনে মনে ভাবে একটু একে বাজিয়ে দেখতে হবে। এসব ভেবে সে বর্ণালীকে ফোন করে প্রথমে ফোনে তার গলাটা স্বাভাবিকই শোনাচ্ছিল। তারপর রাত্রি তার পরিচয়টা দিলে সে এবার করুণ সুরে কথা বলে। রাত্রি তাকে কোথায় আছে জানতে চাইলে সে বাড়িতে আছে জানায়। সে বলে এখন তার কথা বলার মতো পরিস্থিতি বা মানসিকতা কোনোটাই নেই। রাত্রি বলে আমি শুধু তোমার সাথে একটু গল্প করতে যাব, এছাড়া আর কিছুই নয়। তারপর রাত্রি তাদের বাড়িতে গিয়ে দেখে আগের দিন যখন সে তাদের বাড়িতে এসেছিল বাড়িটা বেশ সাজানো গোছানো ছিল, বর্ণালীর ঘরটাও বেশ গোছানো ছিল, কিন্তু আজকে হঠাৎ করে তার এই ঘরটা এত অগোছালো হয়ে গেল কেন। রাত্রির বর্ণালীকে বলে আসলে তুমি তো পূজার খুব ভালো বন্ধু ছিলে, তাই তোমার কাছ থেকে আমার শুধু দুটো কথা জানার ছিল। আমার কাছে খবর আছে পূজার সঙ্গে তোমার হরিহর আত্মা ছিল। তা শুনে বর্ণালী বলে না না সেরকম কিছু নয়। শুনে রাত্রি বলে তুমি ভয় পাচ্ছ কেন, সত্যিটা বলতে। হরিহর আত্মা তো ভালো কথা, তাহলে অস্বীকার করছো কেন? হরিহর আত্মাকে কেউ কি খুন করতে পারে? এটা কি মানা যায়? শুনে বর্ণালী বলে সেটাই তো কেউ বিশ্বাস করছে না, ওরা সব মিথ্যে রটাচ্ছে। রাত্রি বলে ওরা কারা? বর্ণালী বলে মিডিয়ার লোকজন। রাত্রি বলে ওদের কথা কে বিশ্বাস করে? তুমি তো জানো তুমি কি করেছো, তাই না? শুনে বর্ণালী বলে হ্যাঁ আমি এসব কিছুই করিনি। রাত্রি বলে আচ্ছা আমি সবই বুঝলাম, তুমি কিছুই করনি, কিন্তু তোমাকে আমার প্রশ্নগুলোর শুধু উত্তর সঠিক দিতে হবে। আমি যখন যে দরকারে তোমার কাছে সাহায্য চাইব, তুমি জানো যেগুলো, সেগুলো আমাকে বলে সাহায্য করবে। করবে তো? বর্ণালী বলে হ্যাঁ অবশ্যই করব। রাত্রি বর্ণালীকে বলে আমি বুঝলাম তুমি কোনোভাবেই পূজার ধর্ষণ বা খুনের সঙ্গে যুক্ত নও, কিন্তু তোমার থেকে আমার আরেকটা কথা জানার ছিল। আমি খবর নিয়ে জানতে পারলাম পূজার সাথে এই ঘটনাটার জন্য পূজা নিজেই দায়ী। শুনে বর্ণালী অবাক হয়ে যায়। রাত্রি বলে ঠিক বললাম তো বর্ণালী? বর্ণালী বলে আমি আপনার কথাই মানেই বুঝতে পারছি না। রাত্রি বলে সবই তুমি বুঝতে পারছো, শুধু মুখ ফুটে কিছু বলতে পারছো না। বলো না, আমি কাউকে কিছু বলবো না। বর্ণালী বলে আমি সত্যি আপনার কথার কোনো মানে বুঝতে পারছি না। রাত্রি বলে আমি জানি পূজার চরিত্রে দোষ ছিল, আর তার জন্য তার এই পরিণতি হলো। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি কথা এতক্ষণ ধরে বলতে চাইছিলাম। বর্ণালী চুপ করে থাকলে রাত্রি বলে তুমি বলো না, তোমার কোনো ভয় নেই। এসব কথা শুধু তুমি আর আমি ছাড়া এই পৃথিবীতে কেউ কোনোদিন জানতে পারবে না। শুনে বর্ণালী বলে আপনি ঠিকই বলেছেন, এটাই ঠিক। রাত্রি বলে তুমি এবার বলো কাদের সঙ্গে সম্পর্ক ছিল পূজার? বর্ণালী বলে আমি এত কিছু জানি না। রাত্রি বলে জানো না কেন? তোমার সঙ্গে তোর এত ভালো সম্পর্ক ছিল, আর তুমি বলছো জানো না? মিথ্যে বলছো। সে বলে না না আমি মিথ্যে বলছি না, আমি সত্যি জানি না। রাত্রি বলে তুমি তাহলে বললে ওর চরিত্রে দোষ ছিল। শুনে বর্ণালী বলে আপনিই তো বললেন। রাত্রি বলে আমি বললাম আর তুমি তো আমার কথাটাকে সমর্থন করলেন, তাই না বর্ণালী? বর্ণালী চুপ করে যায় ভয়ে। রাত্রি বলে ঠিক আছে, তুমি ভেবে রেখো নামগুলো, দরকার হলে লিখে রেখো। আগের দিনের উত্তরগুলো জানার আছে, তোমাকে ভেবে মনে করে রাখতে বলেছিলাম। তাহলে দুদিনের জন্য আলাদা আলাদা করে নামগুলো লিখে রেখো, কেমন? আর একটা কথা, তুমি ডাক্তার, তুমি ভালো করে জানো মেডিকেল সায়েন্সে এমন কিছু জিনিস আছে যেগুলো থেকে কেউ মিথ্যে কথা বললে সেগুলো ধরা পড়ে যায়, আর সত্যি কথা বলারও পথ আমার জানা আছে। কথাগুলো মাথায় রেখো, হ্যাঁ? রাত্রি ওখান থেকে ফিরতে ফিরতে ভাবে আমি বর্ণালীকে যাচাই করার জন্য মিথ্যে বললাম, আর মেয়েটা তাই মেনে নিল। সেটাকে সত্যি কথা বলে চালিয়ে দিতে চাইল, কিন্তু কেন? ভয়ে, নাকি নিজেকে বাঁচানোর জন্য এরকম করছে? তাছাড়া মেয়েটা তো বাড়ির বাইরে হেসে এসে খোশ মেজাজে কথা বলছিল, আর আমি ফোন করতেই সে আমার সাথে অভিনয় শুরু করে দিল। কেন এরকম করছে? মেয়েটার মধ্যে পুরোটাই রহস্য। পূজা, আমাকে ক্ষমা করো। তোমার খুনিদের ধরার জন্য আমাকে তোমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতেই হলো, আমাকে মিথ্যের আশ্রয় নিতেই হলো। তাছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তোমার চরিত্রে মিথ্যে বদনাম দিতে আমার খুব কষ্ট হচ্ছিল। ক্ষমা করো বোন। আসলে আজও কি ওর বলা মিথ্যে দিয়েই আমি এমন আষ্টে পৃষ্ঠে বেঁধেছি, যাতে করে আমি দেখতে চাই ও কি করে কতদিন এভাবে না জানার ভান করে কাটাতে পারে। ও যখন একবার স্বীকারোক্তি দিয়েছে পূজা চরিত্রহীন, তাহলে ওকে সেটা প্রমাণ করে দেখাতে হবে। ও কিছুতেই এভাবে মিথ্যে বলে বেঁচে যেতে পারবে না আর।
রাত্রি এবার ভাবে এই রকমই একটা রহস্য মোড়া মানুষ হলো ওই কলেজের প্রিন্সিপাল। ওকে এবার একটু বাজিয়ে দেখতে হবে। রাত্রি থানায় গিয়ে দেখে শুভ্রাংশু থানায় নেই। সে খুব রেগে জানতে চায় সে কোথায়, কিন্তু কেউ তার কথা বলতে পারে না। রাত্রি ভাবে তাকে আমি এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়ে গেলাম, আর সে সেটা না করে কোথায় চলে গেল। রাত্রি রেগে থানা থেকে বের হয়। প্রিন্সিপালের ঘরের দিকে যেতে যেতে মৃন্ময়ের একটা ফোন পায়। ফোনটা ধরে সে জানতে পারে শুভ্রাংশুকে সে ফলো করতে করতে শহরের বাইরে একটা জায়গায় তাকে যেতে দেখেছে। তাকে ফলো করতে করতে সে তার কাছে এসে গেছে, তাই তার ওখানে আসাটা খুব জরুরি। মৃন্ময়ের কাছ থেকে ঠিকানাটা পেয়ে রাত্রি তাড়াতাড়ি করে সে ঠিকানাটায় পৌঁছে যায়। রাত্রি সেখানে গিয়ে যা দেখে, যা শোনে, তাতে সে নিজেকে ঠিক রাখতে পারে না। কিন্তু মৃন্ময়ের পরামর্শে সমস্তটা ভিডিও করে সেখান থেকে ফিরে আসে। সঙ্গে ভিডিওটাও সে সঙ্গে করে নিয়ে আসে। সে শুভ্রাংশুর ফিরে আসার জন্য থানায় অপেক্ষা করে। শুভ্রাংশু ফিরে আসতে সে তাকে বলে, আপনি কোথায় ছিলেন শুভ্রাংশু বাবু? শুভ্রাংশু চুপ করে থাকলে সে আবার বলে, বলুন শুভ্রাংশু বাবু। শুভ্রাংশু বলে, একটা কাজ ছিল তাই। রাত্রি বলে, আপনাকে তো আমি একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, আপনি সেটা না করে কি কাজে গিয়েছিলেন? শুভ্রাংশু বলে, আমার একটা পার্সোনাল কাজ ছিল। শুনে রাত্রি বলে, আপনার পার্সোনাল কাজটা এই অফিসের কাজের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো তাই না? শুনে শুভ্রাংশু বলে, আমার কি কোনো পার্সোনাল কাজ থাকতে পারে না? রাত্রি বলে, অবশ্যই পারে, কিন্তু তার জন্য আগে আপনাকে অফিসের কাজ সারতে হবে, বা আপনার যদি আর্জেন্ট কোনো পার্সোনাল কাজ পড়ে যায় সেটা যথেষ্ট কারণ জানাতে হবে। আর আপনি যদি এই সঠিক কারণটা 1 ঘন্টার মধ্যে জানাতে না পারেন, তাহলে ঠিক 1 ঘন্টা পর আপনি সাসপেন্ড হবেন। আপনার টাইম শুরু হচ্ছে এখন থেকে, ঠিক 1 ঘন্টা কথাটা মনে রাখবেন। রাত্রি মনে মনে ক্ষতবিক্ষত হয়ে গেছে মৃন্ময়ের ভিডিওগুলো দেখে। তাছাড়া সে তো নিজের চোখেই সবকিছু দেখে এসেছে। সেসব দেখে তার হৃদয়ের ক্ষত থেকে যে কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছিল সেটা কেউ দেখতে পারছে না। সে ভাবে, শুভ্রাংশু তুমি এই কাজটা করতে পারলে? একবারও তোমার আমার কথা মনে হলো না? আমার কথা নয় বাদই দিলাম, আমাকে না তুমি ঘৃণা করে মন থেকে সরিয়ে ফেলেছ, কিন্তু তুমি নিজের ভালোটা বুঝলে না। এতে তোমার লাইফটা শেষ হয়ে যাবে, সেটা ভাবলে না? রাত্রির শুধু ভিডিওগুলোর কথা মনে পড়ে যায়। শুভ্রাংশুর সাথে কলেজের প্রিন্সিপালের কিসের লেনদেনের সম্পর্ক? প্রিন্সিপালের নামে এত থানায় অভিযোগ, তা সত্ত্বেও শুভ্রাংশু সব কিছু জেনে তার সঙ্গে শহরের বাইরে গোপনে এত দূরে একটা জায়গায় দেখা করে টাকা লেনদেন করছে। কিন্তু কিসের জন্য এই লেনদেন? দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল। রাত্রি শুভ্রাংশুকে ডেকে উত্তর চায়, কিন্তু শুভ্রাংশু বলে তার একটা পার্সোনাল কাজ ছিল, তাই সে বেরিয়ে গিয়েছিল। রাত্রি তাকে জানতে চায় কী কাজ, কিন্তু সে নাম কিছু বলতে পারে না। তখন তার ভিডিওগুলো দেখিয়ে বলে, এইগুলো বুঝি আপনার পার্সোনাল কাজ ছিল তাই না শুভ্রাংশু বাবু? শুভ্রাংশু চুপ করে থাকলে রাত্রি তাকে বলে, চুপ করে থেকে কোনো লাভ নেই। যার জন্য আপনাকে অফিসের কাজ ছেড়ে শহরের বাইরে যেতে হলো, সেই টাকা লেনদেনের ব্যাপারটা কিসের জন্য? উত্তর দিন শুভ্রাংশু বাবু। শুভ্রাংশু কিছুতেই বুঝতে পারছে না রাত্রি এই ভিডিওগুলো কি করে পেল। রাত্রির কোনো কথার সদুত্তর দিতে পারে না সে। শুভ্রাংশু ভাবে, কখন তাকে ফোন করলাম, এখনও তো এলো না সে। একমাত্র রাত্রিকে সেই বাধা দিতে পারে, তাকে সাসপেন্ডের হাত থেকে সে একমাত্র বাঁচাতে পারে। একবার ভাবছিল উপর মহলে লোকেদের কিছুটা জানিয়ে তাদের সাহায্য চাইবে, কিন্তু পরে ভাবল রাত্রিকে থামানোর সাধ্য তাদের নেই। রাত্রির কাছে যে জনসমর্থন আছে তাতে করে সে কাউকে মানবে না, বরং তাদের জানালে ঘটনাটা আরও জটিল হবে। তাই তার একমাত্র শেষ ভরসা অস্ত্র, যাকে সে বারবার অনুরোধ করেছিল, কিন্তু সে তো এখনও এলো না। তাহলে কি সে তাকে বাঁচাতে আসবে না? আর কেনই বা আসবে? আমার কষ্ট তো কেউ বুঝবে না, পৃথিবীতে কেউ বোঝার নেই। যার বোঝার দরকার সেই যখন বোঝে না, আর কেন কেউ বুঝতে যাবে? রাত্রি তাকে আবার বলে, আপনাকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি, আপনি সঠিক কারণটা বলুন, না হলে আপনাকে আর আমি সুযোগ দিতে পারবো না। শুভ্রাংশুর সাথে রাত্রির কথাবার্তা শোনার জন্য কনস্টেবল থেকে শুরু করে সবাই আড়ি পেতে শোনে। রাত্রি শুভ্রাংশুকে আর সময় দেয় না। সে বলে, একজন দুর্নীতিগ্রস্ত কলেজ প্রিন্সিপালের সঙ্গে ডিউটি না করে সেই সময় ফাঁকা জায়গায় গিয়ে টাকা লেনদেন করার অপরাধে আপনাকে আমি সাসপেন্ড করলাম। সেই সঙ্গে আপনার বিরুদ্ধে তদন্তেরও ব্যবস্থা করলাম। দরকার হলে আপনিও খুব তাড়াতাড়ি অসৎ মানুষের সঙ্গে অসৎ উপায় টাকা লেনদেনের জন্য অ্যারেস্ট হবেন। আজকের পর্ব এ পর্যন্তই থাক। পরবর্তী অন্তিম পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আমি আপলোড করে দেব। ধন্যবাদ।